আর আজকে আমরা এমন একটা অধ্যায় স্টার্ট করতে যাচ্ছি যে অধ্যায়টা শিখলে তোমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ওই যে নগদ প্রবাহ বিবরণী শিখেছিলা, তো নগদ প্রবাহ বিবরণী যে অধ্যায়টা ছিল ওই অধ্যায়টা কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও ছিল, থার্ড অধ্যায়। আবার ফাইন্যান্স ফার্স্ট পেপারেও ছিল, ফোর্থ অধ্যায়, রাইট? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় আর ফিনান্সের চতুর্থ অধ্যায়, দুইটা অধ্যায় কভার করেছিল নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। আজকে আমরা যেটা করব সেটা হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ অধ্যায়টা যদি আমরা করি তাহলে আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায়টা কভার করবে, সাথে সাথে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেরও একটা অধ্যায় কভার করবে, সম্ভবত সেটা 10 নম্বর অধ্যায় হতে পারে। হ্যাঁ, তো আমরা এই অধ্যায়টা খুব ভালো করে শিখি, তাহলে আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, দুইটা সাবজেক্টের দুইটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। ওকে, আচ্ছা স্যার, সমচ্ছেদ বিন্দু, ডু ইউ নো হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? এই সমচ্ছেদ বিন্দুটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি, সংক্ষেপে হলো বিইপি। ওকে, বিইপি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। অনেকে এই সমচ্ছেদ বিন্দুটাকে সমচ্ছেদ বিক্রয়ও বলে থাকে। কি বলে থাকে? সমচ্ছেদ বিক্রয়। তো সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি বা সমচ্ছেদ বিক্রয় সবগুলো কথাই কি সেম। তোমাকে যদি বলে সমচ্ছেদ বিন্দু কি, সমচ্ছেদ বিক্রয় কি, ব্রেক ইভেন পয়েন্ট কি বা বিইপি কি, এই সবগুলো বিষয় দ্বারা তুমি একটা জিনিসকেই মিন করতেছো। ওকে, কনফিউজ হওয়া যাবে? নো। তো এখন যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় কাকে বলে বা ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে, তাহলে এটার আনসারটা কি হবে? আচ্ছা দেখো, এই যে আমরা এখানে যারা আছি, আমরা ধরো নিজেদেরকে ব্যবসায়ী মনে করতেছি। ওকে, মনে করো আমাদের একটা শোরুম আছে, ধরো এটা হলো একটা শোরুম। আচ্ছা, এই শোরুমের মধ্যে আমরা কি করি? ড্রেস বিক্রি করি। ওকে, আমাদের পণ্যটা কি? ড্রেস। তো এই যে শোরুম, এই শোরুমের কি কি আছে বলো তো? এমন কিছু ব্যয় আছে যেগুলোকে আমরা স্থির ব্যয় বলি। ধরো এই শোরুমের ভাড়া আছে সাপোজ 100 টাকা। ভাড়া কত? 100 টাকা। এরপর এই শোরুমের কর্মচারী আছে যাদের বেতন, রাইট? কর্মচারীর বেতন ধরো 100 টাকা। তাহলে এই শোরুমের স্থির ব্যয় কয় টাকা? স্থির ব্যয় হলো 200 টাকা। ওকে, তার মানে আমার বিক্রয় হোক বা না হোক, আয় হোক বা না হোক, প্রতি মাসে ভাড়া বাবদ কয় টাকা ব্যয় বহন করতে হবে এবং কর্মচারীদের বেতন বাবদ কয় টাকা ব্যয় বহন করতে হবে, টোটাল কয় টাকা ব্যয় বহন করতে হবে? 200 টাকা, রাইট? এই যে 200 টাকা আমার, এটা হলো স্থির ব্যয়। স্থির ব্যয় মানে কি? স্থির ব্যয় হলো তোমার বিক্রয় বেশি হোক, বিক্রয় কম হোক, আয় বেশি হোক, আয় কম হোক, যাই হোক না কেন, যে ব্যয়টা অলওয়েজ সেম থাকবে। অর্থাৎ পণ্য উৎপাদনের উপর অথবা পণ্য বিক্রয়ের উপর অথবা সেবা প্রদানের উপর যে ব্যয়টা নির্ভরশীল না, বিক্রয়ের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, সেবা প্রদানের পরিমাণ যে ব্যয়কে প্রভাবিত করে না, যে ব্যয়টা সবসময় সেম থাকে, ওই ব্যয়টাকে আমরা বলে থাকি কি স্যার? স্থির ব্যয়। যেমন আমাদের শোরুমের ভাড়া, এখন আমি যদি পণ্য বেশি বেশি বিক্রি করতে পারি, আমার ভাড়া কি বেড়ে যাবে? নো। আমি যদি কম বিক্রি করি, ভাড়া কি কমে যাবে? নো। নাকি সবসময় ভাড়া সেম থাকবে? সেম থাকবে। যে সেলসম্যান পণ্য বেশি বিক্রি করতে পারলে ওর বেতন কি বেড়ে যাবে? পণ্য কম বিক্রি হলে ওর বেতন কি কমে যাবে নাকি সেম থাকবে? তাহলে আমরা বলতে পারি যে শোরুমের ভাড়া, তারপরে হলো সেলসম্যানের বেতন, এই যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো অলওয়েজ কি থাকতেছে? সেম থাকতেছে। বিক্রয় বাড়ুক বা বিক্রয় কমুক, যাই হোক, এই ব্যয়গুলোর উপর কোনো প্রভাব পড়তেছে না। দ্যাটস ওয়াই এই ব্যয়গুলোকে আমরা কি বলবো? স্থির ব্যয়। কি বলবো? স্থির ব্যয়। আচ্ছা, ধরো আমরা একটা পণ্য বিক্রয় করি
একটা পণ্যের বা একটা ড্রেসের, এখানে পণ্য মানে কি ড্রেস, তাহলে একটা ড্রেসের বিক্রয় মূল্য, একটা ড্রেসের বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম 50 টাকা। কয় টাকা? 50 টাকা। এই যে আমরা যে ড্রেসগুলো বিক্রি করি, এই ড্রেসগুলো কি আমরা চুরি করে এনে বিক্রি করি বলো? অবভিয়াসলি নট। হয় কিনে আনি, নয়তোবা তৈরি করি। তাহলে এই যে আমরা ড্রেসগুলো, আমাদের যে পণ্যগুলো আমরা বিক্রি করতেছি, এই পণ্যগুলো কিনে আনার ব্যয়টা এটা কি স্থির নাকি পরিবর্তনশীল? কারণ আমি যত বেশি পণ্য বিক্রি করব তত বেশি পণ্য কিনে আনবো, আমার ক্রয় মূল্যটা কি হবে? তত বেশি হবে। যত বেশি ড্রেস আমি বিক্রি করব তত বেশি ড্রেস আমি উৎপাদন করব, আমার উৎপাদন ব্যয়টা কি হবে? তত বেশি হবে। যত কম ড্রেস আমি বিক্রি করব তত কম পণ্য আমি কিনে আনবো, আমার ক্রয় মূল্য কি হবে? কমে যাবে। অথবা আমি তত কম পণ্য উৎপাদন করব, আমার উৎপাদন ব্যয়টা কি হবে? কমে যাবে। তাহলে আমি যত বেশি উৎপাদন করতেছি আমার উৎপাদন ব্যয় তত বাড়তেছে, যত কম উৎপাদন করতেছি আমার উৎপাদন ব্যয়টা কি তত কমতেছে। তাহলে আমার উৎপাদন বাড়া বা উৎপাদন কমার সাথে সাথে যে ব্যয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই ব্যয়গুলোকে আমি কি বলবো? পরিবর্তনশীল ব্যয়। কি বলবো? পরিবর্তনশীল ব্যয়। তাহলে একটা ড্রেসের বিক্রয় মূল্য কয় টাকা? 50 টাকা। ধরো একটা ড্রেসের পরিবর্তনশীল ব্যয়, একটা ড্রেসের পরিবর্তনশীল ব্যয় 30 টাকা। কয় টাকা? 30 টাকা। তাহলে বলো তো একটা ড্রেস বিক্রি করলে আমার লাভ হয় কয় টাকা? এইটাকে আমরা কি বলি জানো? দত্তাংশ। কি বলি? দত্তাংশ। তার মানে একটা ড্রেসের দত্তাংশ, রাইট? একটা ড্রেসের দত্তাংশ কয় টাকা? 20 টাকা। অর্থাৎ প্রতিটা ড্রেস বিক্রি করে আমরা কয় টাকা করে মুনাফা অর্জন করি? 20 টাকা করে। তাহলে প্রতিটা পণ্যের বিক্রয় মূল্য থেকে প্রতিটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় আমি যদি বাদ দিই, সেক্ষেত্রে যেই মুনাফাটা আমরা পাই এই মুনাফাটাকে আমরা কি নামে ডাকি বলো তো? দত্তাংশ। অর্থাৎ একক প্রতি দত্তাংশ, অথবা একটা পণ্যের দত্তাংশ বা একটা ড্রেসের দত্তাংশ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন আস্ক করি। সেটা হলো, একটা ড্রেস বিক্রি করলে আমাদের কয় টাকা আয় হয়? কয় টাকা মুনাফা হয়? 20 টাকা। আর প্রতি মাসে মাস্ট বি বেয়ার করতে হবে, বহন করতে হবে এমন স্থির ব্যয়ের পরিমাণ কত? 200 টাকা। তার মানে যদি মাস শেষ হয় তাহলে আমাকে ফিক্সড কস্ট বহন করতে হবে কয় টাকা? 200 টাকা। আর একটা ড্রেস যদি আমি বিক্রি করি তাহলে আমার দত্তাংশ বা মুনাফা হচ্ছে কয় টাকা? 20 টাকা। তাহলে বলো এই 200 টাকা স্থির ব্যয় বহন করার জন্য আমাকে কয়টা ড্রেস বিক্রি করতে হবে? 10টা। কয়টা? সরি 10টা, তাই না? ইকুয়াল কয়টা? 10টা ড্রেস কি করতে হবে? বিক্রয় করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি 10টা ড্রেস বিক্রি করি তাহলে আমাদের কয় টাকা মুনাফা হবে? ওই যে একটা ড্রেসের জন্য কয় টাকা? 20 টাকা। তাহলে 10টা ড্রেসের জন্য কত? 200 টাকা। আমাদের স্থির ব্যয় কয় টাকা? 200 টাকা। আমরা যদি 10টা ড্রেস বিক্রি করি তাহলে আমাদের মুনাফা হলো কত? 200। সেই মুনাফা দিয়ে আমি কি করতে পারলাম? আমার স্থির ব্যয়টাকে পরিশোধ করতে পারলাম। এখন বলো তো আমার পকেটে রইল কত টাকা? পকেট থেকে গেল কয় টাকা? 0, তাই না? তার মানে আমার কি কোনো লাভ হয়েছে? না। আমার কোনো লস হয়েছে? না। তো এই যে পরিমাণ পণ্য বিক্রয় করলে আমাদের কোনো লাভ হয় না, কোনো লস হয় না, আমার ব্যবসায় স্থির ব্যয় যা, মোট মুনাফাটা কি হয়? তাই হয়। ওই পরিমাণ বিক্রয়কে আমরা বলি কি স্যার? সমচ্ছেদ বিক্রয় অথবা সমচ্ছেদ বিন্দু। বুঝতে পারছো? তাহলে এতক্ষণ আমি যা কিছু বুঝালাম এইখানে, এই সবগুলো কথাকে আমি যদি কনসাইজলি বলি তাহলে এটা হলো এইরকম যে সমচ্ছেদ বিন্দু দ্বারা বা সমচ্ছেদ বিক্রয় দ্বারা ব্যবসায়ের ওই অবস্থাকে বোঝায় যে অবস্থায় ব্যবসায়ের মোট আয় ইকুয়াল মোট ব্যয়। ব্যবসায়ের মোট আয় ইকুয়াল মোট ব্যয়। অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রি করলে তোমার ব্যবসায়ের মোট আয় যা, মোট ব্যয় তাই হবে, ওই পরিমাণ বিক্রয়কে আমরা বলবো কি স্যার? সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। ওকে? আচ্ছা, অন্যভাবে যদি আমি বলি, আরেকভাবে আমি বলতে পারি, সেটা হলো সমচ্ছেদ বিন্দু দ্বারা বা সমচ্ছেদ বিক্রয় দ্বারা এমন সংখ্যক বিক্রয়কে বোঝানো হয় যার মোট মুনাফা ব্যবসায়ের মোট স্থির ব্যয়ের সমান। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে ব্যবসায়ের মোট মুনাফাটা মোট স্থির ব্যয়ের সমান হবে,
মোট মুনাফা ইকুয়াল কি হবে বলো তো, মোট স্থির ব্যয়। ওই অবস্থাটাকেও কি বলা হবে, সমচ্ছেদ বিন্দু বলা হবে বা সমচ্ছেদ বিক্রয় বলা হবে। ওকে, তাহলে আমরা এখানে যারা আছি আমাদের কি আর কারো কোনো কনফিউশন আছে? নো। যেমন আমরা এই এক্সাম্পল থেকে দেখলাম যে একটা ড্রেস বিক্রি করলে আমাদের দত্তাংশ হয় কয় টাকা? 20 টাকা, বা কন্ট্রিবিউশন কত? 20 টাকা। এটাকে আমরা অনুদানও বলতে পারি। হ্যাঁ, তো একটা ড্রেস বিক্রি করে দেখো, হ্যাঁ এটাই আমি বলতেছি। এখন মোট লাভের ধারণাটা এটা আরেকটু বড় সড়ো হয়। হ্যাঁ, তো এখানে দত্তাংশকে কাইন্ড অফ মোট লাভই বলা যেতে পারে, বাট মোট লাভ আর দত্তাংশ হুবহু এক জিনিস না, এখানে একটু ডিফারেন্সেস। তো যাই হোক, আমরা প্রতিটা ড্রেসের বিক্রয় মূল্য থেকে প্রতিটা ড্রেসের পরিবর্তনশীল ব্যয়কে যদি মাইনাস করি, তাহলে আমরা যেই বাড়তি টাকাটা পাই, যে রেজাল্টটা পাই বা যে বিয়োগফলটা পাই, ওই বিয়োগফলকে আমরা কি বলি? দত্তাংশ। একটা ড্রেস বিক্রি করেছি কয় টাকায়? 50 টাকায়। তার পরিবর্তনশীল ব্যয় কত? 30 টাকা। তাহলে আমরা একটা ড্রেস বিক্রি করলে মুনাফা অর্জন করলাম কত? 20 টাকা। এই 20 টাকাকে আমরা কি বলতেছি? দত্তাংশ। বুঝছো? তাহলে একটা ড্রেস থেকে আয় হচ্ছে, মুনাফা হচ্ছে, দত্তাংশ হচ্ছে কয় টাকা? 20 টাকা। স্থির ব্যয় কত আমাদের? 200 টাকা। তো এই যে 200 টাকা স্থির ব্যয়, এটাকে উঠানোর জন্য কয়টা ড্রেস বিক্রি করতে হবে? 10টা ড্রেস বিক্রি করতে হবে। কিভাবে বুঝলাম? যে স্থির ব্যয়কে আমরা ভাগ দিলাম কি দিয়ে? একক প্রতি দত্তাংশ দিয়ে। বাস পেয়ে গেলাম, তাই না? এই যে 200 ভাগ 20, পেয়ে গেলাম কত? 10। অর্থাৎ 10টা ড্রেস যদি আমরা বিক্রি করি, তো আমাদের মোট মুনাফা অর্জিত হবে কয় টাকা? এই যে 10 গুণ 20 কত টাকা? ইকুয়াল কত বলো? 200 টাকা। আর এই টাকাটা সমান হয়ে যাচ্ছে কার? মোট স্থির ব্যয় কত? 200। তাহলে যে পরিমাণ পণ্য বিক্রি করলে তোমার অর্জিত মোট মুনাফা ব্যবসায়ী স্থির ব্যয়ের সমান হবে, ওই পরিমাণ পণ্যকে আমরা কি বলতে পারি? সমচ্ছেদ বিন্দু। এখন বলো, সমচ্ছেদ বিন্দু কি 200 টাকা? না, সমচ্ছেদ বিন্দু কি? এই যে 10টা ড্রেস বিক্রয়। সমচ্ছেদ বিন্দু কি? 10টা ড্রেস বিক্রয়। তাহলে যদি তোমাকে বলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত বা সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত, তুমি কি বলবা 200 টাকা? তুমি কি বলবা 20 টাকা? নো। তাহলে তুমি কি বলবা? কাকে বুঝাবা সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় বলতে? বিক্রয়ের পরিমাণকে। কাকে? বিক্রয়ের পরিমাণকে। যে কোনো বিক্রয়ের পরিমাণকে সমচ্ছেদ বিন্দু বলবা? উত্তর হলো না। যে কোনো পরিমাণ বিক্রয়কে আমি সমচ্ছেদ বিন্দু বলবো না। যে পরিমাণ বিক্রি করলে আমার কি হবে? মোট আয় আর মোট ব্যয় ইকুয়াল হয়ে যাবে। ওকে, ওই বিক্রয়টাকে আমরা কি বলবো? সমচ্ছেদ বিন্দু। যেমন কয়টা ড্রেস বিক্রি করে আমার মোট আয় মোট ব্যয় সমান হয়ে যাচ্ছে? 10টা ড্রেস বিক্রি করে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই 10টা ড্রেস হলো গিয়ে আমাদের এই উদাহরণের সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। ওকে, তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করতেছি। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে সমচ্ছেদ বিন্দু বলতে কাকে বোঝায়। ওকে, তো সমচ্ছেদ বিন্দু বলতে ওই পরিমাণ বিক্রয়কে বোঝায় যে পরিমাণ বিক্রি করলে আমাদের নেট মুনাফা বা নেট ক্ষতি 0 হবে। নেট মুনাফা বা নেট ক্ষতি 0 হবে, এটা একটা কন্ডিশন। অথবা মোট মুনাফা আর মোট ব্যয় কি হবে? অথবা মোট আয় আর মোট ব্যয় কি হবে? সমান হবে। তো যে পরিমাণ পণ্য বিক্রি করলে মোট আয় ও মোট ব্যয় সমান হয়, অথবা নেট মুনাফা বা নেট ক্ষতি 0 হয়, সেই পরিমাণ বিক্রয়কে কি বলা হয়? সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। এবার আসো, যদি তোমাকে বলে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো, তুমি তো সমচ্ছেদ বিন্দু নির্ণয় করবা। যদি তোমাকে বলে সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করো, সেম একই কথা। আচ্ছা, যদি তোমাকে বলে কি পরিমাণ পণ্য বিক্রয় করলে তোমার লাভ বা ক্ষতি 0 হবে, বা কি পরিমাণ পণ্য বিক্রয় করলে লাভ বা ক্ষতি 0 হবে, বলো তো এখন তুমি কি করবা? সেম সমচ্ছেদ বিন্দুই করবা। এখানে তোমাকে ডিরেক্টলি বলে নাই যে সমচ্ছেদ বিন্দু করো, বাট যেই কথাটা বলছে এই কথাটা দ্বারা আমরা কি বুঝতেছি? সমচ্ছেদ বিন্দু বের করতে বলছে। অথবা তোমাকে যদি বলে কি পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট আয় মোট ব্যয় সমান হবে, সেম সমচ্ছেদ বিন্দু, তাই না? দেখো আমরা জানি, দেখো নেট মুনাফা বা নেট ক্ষতি এটা আমরা কিভাবে পাই বলো তো? মোট আয় মাইনাস মোট ব্যয়, রাইট? এখন নেট মুনাফা এটা 0 হওয়ার শর্তটা কি বলো তো?
মোট আয় যা মোট ব্যয় কি হইতে হবে? এখানে আমি যদি মোট আয় লিখি 50, তাহলে মাইনাস এখানেও কত লিখতে হবে? আমি যদি এখানে লিখি 150, এখানেও কত? আমি যদি এখানে লিখি 1500, এখানেও কি হইতে হবে? তার মানে মোট আয় মোট ব্যয় ইকুয়াল হলেই আমার নেট মুনাফা বা নেট ক্ষতিটা কি হওয়া সম্ভব? 0 হওয়া সম্ভব। এছাড়া কি কোনোভাবে সম্ভব না। তাহলে কি পরিমাণ পণ্য বিক্রি করলে মোট আয় এবং মোট ব্যয় ইকুয়াল হবে? তার মানে আমরা কি করব? সমচ্ছেদ বিন্দু। কি পরিমাণ পণ্য বিক্রি করলে নেট মুনাফা বা ক্ষতি 0 হবে? তার মানে আমরা কি করব? সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো, এই কথাটা কয়ভাবে বলতে পারে? 1, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। 2, সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। 3, কি পরিমাণ পণ্য বিক্রি করলে মোট আয় ও মোট ব্যয় ইকুয়াল হবে নির্ণয় করো। 4, কি পরিমাণ পণ্য বিক্রয় করলে নেট মুনাফা বা ক্ষতি 0 হবে নির্ণয় করো। তার মানে এই 4টা কথা দ্বারাই আমরা কি বুঝতেছি? সমচ্ছেদ বিন্দুর পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারলাম? ওকে, কোনো কনফিউশন কাজ করবে? নো, ঠিক আছে। তো এখন আমরা যেটা শিখব, এই যে সমচ্ছেদ বিন্দু নিয়ে আমরা আলোচনা করতেছি, এই অধ্যায়ের করণীয়গুলো কি? এই সমচ্ছেদ বিন্দু অধ্যায়ে আমরা কি কি কাজ করব? করণীয়। ওকে, তো আমরা সবাই এটা লিখে ফেলি, করণীয়গুলো কি? 1, এই অধ্যায়ে আমরা যা যা করব, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ওকে, এই সমচ্ছেদ বিন্দুটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো এককে, আর একটা হলো কি? টাকায়। 2, আমাদেরকে বলতে পারে মুনাফার পরিমাণ নির্ণয় করো। আমাদেরকে বলতে পারে নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। এই নিরাপত্তা প্রান্তটাও আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, এককে এবং টাকায়। আচ্ছা, 4, আমাদেরকে বলতে পারে প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই প্রয়োজনীয় বিক্রয় এটাও আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, এককে এবং টাকায়। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বলতে পারে, দত্তাংশ অনুপাত পরিবর্তনশীল ব্যয় অনুপাত দত্তাংশ অনুপাত পরিবর্তনশীল ব্যয় অনুপাত, এরপর মুনাফা অনুপাত, সমচ্ছেদ বিন্দু অনুপাত, এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। 6, আমাদেরকে বলতে পারে সমচ্ছেদ বিন্দু
গ্রাফের মাধ্যমে উপস্থাপন করো। সমচ্ছেদ বিন্দু গ্রাফের মাধ্যমে উপস্থাপন করো। ওকে, আচ্ছা স্যার, তাহলে দেখো এই যে আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করব বা সমচ্ছেদ বিন্দু অধ্যায়টা কভার করব, তো এই অধ্যায়ে বেসিক্যালি আমরা কি কি করব, এই করণীয়র একটা লিস্ট আমরা এখানে উপস্থাপন করলাম। ওকে, তো আমরা যা করতে যাচ্ছি, এক হলো সমচ্ছেদ বিন্দুর পরিমাণ আমরা নির্ণয় করব। হ্যাঁ, তো সমচ্ছেদ বিন্দুর পরিমাণ এটা আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি বলো তো? সমচ্ছেদ বিন্দুর পরিমাণ আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? দুইভাবে। একটা হলো কি এককে, আর একটা হলো কি টাকায়। যেমন ধরো আমরা তো শোরুম ড্রেস বিক্রি করি, রাইট? এখন আমাদেরকে যদি বলে কয়টা ড্রেস বিক্রি করলে তোমার লাভ ও ক্ষতি কিছুই হবে না, তার মানে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? সমচ্ছেদ বিন্দু। আর সমচ্ছেদ বিন্দুটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতেছি? কয়টা ড্রেস বিক্রি করতে হবে, রাইট? তার মানে এককে। কিসে? এককে। যেমন আমরা বলতে পারি যে আমরা যদি 10টা ড্রেস বিক্রি করি তাহলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। তার মানে এখানে সমচ্ছেদ বিন্দু একক কি? 10টা ড্রেস। ওকে, আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করে কত টাকার ড্রেস বিক্রি করলে তোমার লাভ ও ক্ষতি কিছুই হবে না, তার মানে তোমার কাছে আবারও সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বললো, বাট এখানে তোমাকে ড্রেসটা কি এককে নির্ণয় করতে বলছে না টাকায়? আচ্ছা, আমরা তো জানি কয়টা ড্রেস বিক্রি করতে হবে? 10টা। আর প্রত্যেকটা ড্রেস আমরা কয় টাকায় বিক্রি করব? 50 টাকায়। তাহলে 10টা ড্রেস আমরা কয় টাকায় বিক্রি করবো বলো তো? 500 টাকায়। তাহলে 500 টাকার ড্রেস যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। ওকে, আমরা কি বুঝতে পারলাম? তাহলে সমচ্ছেদ বিন্দু আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? দুইভাবে। একটা কি এককে বা পিসে, দ্বিতীয়টা কি টাকায়। ওকে, তো তুমি যদি এককে নির্ণয় করতে পারো তাহলে টাকায় নির্ণয় করা খুবই সহজ। যেমন আমরা এককে নির্ণয় করলাম 10টা ড্রেস। এখন যদি আমি টাকায় এটাকে কনভার্ট করতে চাই এককে টাকায়, তাহলে যে সমচ্ছেদ বিন্দু একক যা তাকে আমি গুণ দিয়ে দিব। কি দিয়ে বলো তো? প্রতিটা ড্রেসের বিক্রয় মূল্য দিয়ে। 10টা ড্রেস বিক্রি করতে হবে, প্রতিটা বিক্রি করতে হবে 50 টাকায়। তাহলে সমচ্ছেদ বিন্দু এককে আমি কি করলাম? একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিলাম, ফলে আমরা পেয়ে গেলাম 500 টাকা, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু টাকা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার আসো মুনাফার পরিমাণ নির্ণয় করো। এটাও আমাদেরকে বলতে পারে, অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মুনাফাটা যদি নেগেটিভ হয় তাহলে ওইটা কি হয়ে যাবে? ক্ষতি। মুনাফার পরিমাণ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, ধরো আমরা যে এক্সাম্পলটা এতক্ষণ আলোচনা করলাম, এই এক্সাম্পল অনুযায়ী কয়টা ড্রেস বিক্রি করলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না? 10টা। তো আমরা যদি 10টা ড্রেস বিক্রি করি তাহলে বলো আমাদের লাভ হবে? নো। আমাদের কি ক্ষতি হবে? নো। লাভ বা ক্ষতি কি হবে? 0, রাইট? এখানে লাভ বা ক্ষতি দুইটাই কি হবে বলো তো? 0 হবে, রাইট? এখন বলো যদি আমি 10টা ড্রেসের বেশি বিক্রি করতে পারি, ধরো আমি যদি 15টা ড্রেস বিক্রি করি। আমরা বিক্রি করলাম কয়টা ড্রেস? 15টা ড্রেস। সাপোজ আমরা 15টা ড্রেস বিক্রি করছি। আচ্ছা, তো 15টা ড্রেস যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি হবে? লাভ হবে, কারণ 10টা ড্রেস পর্যন্ত আমার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। তো এই 10টা ড্রেসের যত বেশি আমি বিক্রি করতে পারবো আমার কি হবে? তত লাভ হবে। আমি যদি 15টা ড্রেস বিক্রি করি তাহলে কি হবে? লাভ হবে। যদি 20টা ড্রেস বিক্রি করি আরো বেশি লাভ হবে। যদি আমি 30টা ড্রেস বিক্রি করি আরো বেশি লাভ হবে। তার মানে সমচ্ছেদ বিন্দুর চেয়ে আমরা যত বেশি বিক্রি করব আমাদের ততই কি হবে? লাভ হইতে থাকবে, তাই না বলো? আচ্ছা, যদি আমি 8টা ড্রেস বিক্রি করি, 8টা ড্রেস বিক্রি করলে আমার কি লাভ হবে? না। তাহলে কি হবে? ক্ষতি হবে। কারণ লাভ বা ক্ষতি হবে না এই পর্যায়ে যেতে আমাকে কয়টা ড্রেস বিক্রি করতে হতো? 10টা, বাট আমি বিক্রি করলাম কয়টা? 8টা। ফলে আমি কি করলাম? সমচ্ছেদ বিন্দুর চেয়ে কম বিক্রি করছি, যার ফলে আমার কি হবে? ক্ষতি হবে। আচ্ছা, যদি আমি 5টা ড্রেস বিক্রি করি আরো বেশি ক্ষতি হবে। যদি আমি 3টা ড্রেস বিক্রি করি আরো বেশি ক্ষতি হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সমচ্ছেদ বিন্দু পরিমাণ আমি যদি বিক্রি করি তাহলে আমার লাভ বা ক্ষতি 0 হবে, বাট আমি যদি সমচ্ছেদ বিন্দুর চেয়ে বেশি বিক্রি করি
যত বেশি বিক্রি করব আমার তত বেশি কি হবে, লাভ হবে। আবার আমি যদি সমচ্ছেদ বিন্দুর চেয়ে কম বিক্রি করি, যত কম বিক্রি করব আমার তত কি হবে, ক্ষতি হবে। ওকে, আচ্ছা এখন যদি এমনটা হয় যে আমাদের কোয়েশ্চেনে যে বিক্রয়ের পরিমাণটা দেয়া আছে ওই বিক্রয়ের পরিমাণটা হলো সমচ্ছেদ বিন্দুর চেয়ে বেশি, ধরো আমাদের সমচ্ছেদ বিন্দু কত, 10টা ড্রেস, তাই না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিক্রি করছি 25টা ড্রেস, তাহলে বলো আমাদের কি হলো, লাভ হলো, মুনাফা হলো। সো তোমাকে বলতে পারে সেই মুনাফাটা কত, সেই মুনাফার পরিমাণ কি করো, নির্ণয় করো। বুঝতে পেরেছ? অথবা ধরো আমাদের বিক্রয় হলো মানে সমচ্ছেদ বিন্দু হলো 10টা ড্রেস, বাট আমরা বিক্রি করলাম 8টা, তাহলে কি হলো, ক্ষতি হলো। তোমাকে বলতে পারে সেই ক্ষতির পরিমাণ কি করো, নির্ণয় করো। তাহলে আমাদের এই অধ্যায়ের করণীয়গুলো কি কি থাকতে পারে? তাহলে আচ্ছা, তাহলে এই অধ্যায়ে আমাদেরকে কি বলতে পারে, সমচ্ছেদ বিন্দুর পরিমাণ নির্ণয় করো এককে বা টাকায়। এরপরে আমাদেরকে বলতে পারে মুনাফার পরিমাণ নির্ণয় করো, রাইট? আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলতে পারে, সমচ্ছেদ বিন্দুর পরিমাণ নির্ণয় করো এককে বা টাকায়, অ্যান্ড দেন আমাদেরকে বলতে পারে মুনাফার পরিমাণ নির্ণয় করো, অ্যান্ড দেন আমাদেরকে বলতে পারে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। কি করো, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। স্যার তোমরা কি জানো এই যে নিরাপত্তা প্রান্ত এটা কি, নিরাপত্তা প্রান্ত কাকে বলে জানো, জানো না? ওকে, দেখো একটু আগে আমরা যেটা শিখলাম যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হলো 10টা ড্রেস, রাইট? ব্রেক ইভেন পয়েন্ট কত, 10টা ড্রেস। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো আমাদের লাভ হবে না, ক্ষতিও হবে না, এই অবস্থায় এই পর্যায়ে যদি আমরা যেতে চাই মাস্ট বি আমাদেরকে কয়টা ড্রেস বিক্রি করতে হবে, 10টা। অর্থাৎ আমরা যদি 10টা ড্রেস বিক্রি করি তাহলে আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না। তারপরে ডু অর ডাই, চেষ্টা করব আমরা কয়টা ড্রেস বিক্রি করার জন্য, 10টা। কারণ যদি আমি 9টা ড্রেস বিক্রি করি তাহলে আমার ক্ষতি হবে, 8টা বিক্রি করলে আরও বেশি ক্ষতি হবে, 7টা বিক্রি করলে আরও বেশি ক্ষতি হবে। অর্থাৎ আমি সমচ্ছেদ বিন্দুর চেয়ে যত কম বিক্রি করবো আমার ক্ষতি তত বাড়বে। সো আমরা কি ক্ষতি করার জন্য ব্যবসা করতেছি, নো। তাই আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো, ডু অর ডাই, আমরা যাতে অ্যাটলিস্ট কয়টা ড্রেস বিক্রি করতে পারি, 10টা। তার মানে আমি বলতে পারি এই যে 10টা ড্রেস বা এই যে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, এটা আমাদের জন্য কি বলতো, ডেঞ্জার জোন। এটা কি স্যার, এটা কিন্তু আমাদের জন্য ডেঞ্জার জোন। বিকজ এই জোনটা যদি আমি পার করতে না পারি তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ধরো আমরা 18টা ড্রেস বিক্রয় করলাম, মনে করো আমাদের ড্রেস বিক্রয় কয়টা, 18টা। ওকে, আমাদের ড্রেস বিক্রয়ের পরিমাণ কত, 18টা। আমাদের এটা হলো মোট বিক্রয়ের পরিমাণ, কয়টা ড্রেস, 18টা ড্রেস। এখন সবাই বলো তো আমরা কি ডেঞ্জার লেভেলটা পার করতে পেরেছি? আমাদের সমচ্ছেদ বিন্দু কত ছিল, 10টা ড্রেস, অর্থাৎ লাভ ক্ষতি হবে না। এই পর্যায়ে যেতে মাস্ট বি কয়টা ড্রেস বিক্রি করা দরকার, বাট আমরা বিক্রি করেছি কয়টা, তাহলে বলো তো আমরা কি ডেঞ্জার জোনটা পার করতে পেরেছি? তাহলে ডেঞ্জার জোনের চেয়ে আমরা কয়টা ড্রেস বেশি বিক্রি করেছি, এই যে আমরা 8টা ড্রেস বেশি বিক্রি করলাম, এই 8টা ড্রেসকে আমরা বলবো নিরাপত্তা প্রান্ত। কি বলবো স্যার, নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত কিভাবে পেলাম, আমরা মোট বিক্রয় থেকে মাইনাস করলাম কাকে, ব্রেক ইভেন পয়েন্টকে। তাহলে আমাদের মোট বিক্রয় কয়টা ড্রেস, 18টা ড্রেস, মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট কত, 10। তাহলে আমরা কয়টা ড্রেস বেশি বিক্রি করলাম, 8টা ড্রেস, ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে বাড়তি বিক্রি করতে পেরেছি কয়টা ড্রেস, এই 8টা ড্রেসকে আমরা কি বলবো বলো তো, নিরাপত্তা প্রান্ত। কি বলবো, নিরাপত্তা প্রান্ত। এটাকে ইংলিশে বলা হয় মার্জিন অফ সেফটি। কি বলে, মার্জিন অফ সেফটি। এটাকে সংক্ষেপে আমরা এমএসও বলতে পারি, মার্জিন অফ সেফটি লেভেল। আর ব্রেক ইভেন পয়েন্টকে আমরা কি বলবো, ডেঞ্জার লেভেল। ওকে, কারণ ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা পার করতে না পারি তাহলে আমাদের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে আমি যত বেশি বিক্রি করতে পারবো আমার তত কি হবে, লাভ হবে। তাহলে তোমরাই বলো তো স্যার,
ব্যবসায় লাভ বা মুনাফা বা প্রফিট এটা কি ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে থাকে? নো। তাহলে প্রফিটটা থাকে কোথায়? নিরাপত্তা প্রান্তে। তাহলে আমি আরেকভাবে বলতে পারি যে ব্যবসায়ের মুনাফা বিক্রয়ের যেই অংশে থাকে ওই অংশটাকে কি বলা হয়? নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি। ওকে, তাহলে সমুচ্ছেদ বিন্দুর সংজ্ঞাটা কি? যে বিক্রয় দ্বারা অর্জিত মুনাফা ব্যবসায়ের স্থির ব্যয় বহনের জন্য খরচ হয়ে যায় ওই অংশটাকে বলা হয় কি? সমুচ্ছেদ বিন্দু। আর নিরাপত্তা প্রান্তের সংজ্ঞাটা কি হবে? ব্যবসায়ের যে বিক্রয়ের মধ্যে মুনাফা লুকানো থাকে বা ব্যবসায়ের মুনাফাটা বিক্রয়ের যে অংশ থেকে আসে ওই অংশটাকে বলা হয় কি? নিরাপত্তা প্রান্ত। অথবা আমরা বলতে পারি মোট বিক্রয় থেকে সমুচ্ছেদ বিন্দু বাদ দিলে যে বাড়তি অংশটুকু পাওয়া যায় বিক্রয়ের ওই বাড়তি অংশটুকুকে আমরা কি বলতে পারি? নিরাপত্তা প্রান্ত। আর নিরাপত্তা প্রান্ত আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? দুইভাবে, এককে অথবা টাকায়। ওকে, যেমন আমরা এখানে বলতেছি নিরাপত্তা প্রান্ত কয় পিস? 8 পিস। নিরাপত্তা প্রান্ত কয় একক? 8 একক। নিরাপত্তা প্রান্ত কয়টা ড্রেস? 8টা ড্রেস। এখন যদি আমি বলি নিরাপত্তা প্রান্ত কত টাকা, তাহলে দেখো এই যে 8টা ড্রেস যে তুমি বিক্রি করবে প্রতিটা ড্রেস কয় টাকা করে? 50 টাকা করে। তাহলে 8টা ড্রেসের মূল্য কত হবে? 400 টাকা। তার মানে কি নিরাপত্তা প্রান্ত 400 টাকা। অথবা নিরাপত্তা প্রান্ত 8টা ড্রেস। তাহলে নিরাপত্তা প্রান্ত একক কত? 8। নিরাপত্তা প্রান্ত টাকা কত? 400। তাহলে আমরা যেমন সমুচ্ছেদ বিন্দু একক টাকায় নির্ণয় করতে পারি ঠিক তেমনি আমরা নিরাপত্তা প্রান্তটাকেও এককে বা টাকায় নির্ণয় করতে পারি। বুঝতে পারলা? সবাই বুঝতে পেরেছো? গুড। আচ্ছা স্যার, ওকে, তো এখন আমরা আলোচনা করব প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নিয়ে। কি নিয়ে? প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, নিরাপত্তা সমুচ্ছেদ বিন্দু কাকে বলে? আমরা কি মানে ক্লিয়ার? গুড। নিরাপত্তা প্রান্ত কাকে বলে? ক্লিয়ার? গুড। এখন আমরা প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ এই ধারণাটার সাথে আমরা পরিচিত হব। এটাকে ইংলিশে আমরা টার্গেট সেল বলতে পারি। কি বলতে পারি? টার্গেট সেল। যেমন যারা সেলসম্যান তাদেরকে কি করা হয় জানো? কোম্পানি থেকে একটা টার্গেট দেওয়া হয় যে তোমাকে মিনিমাম এত পিস পণ্য বিক্রি করতে হবে, তাই না? বলো। আচ্ছা, তাহলে টার্গেট সেলটা কাকে বলে বা প্রয়োজনীয় বিক্রয় কাকে বলে? দেখো, আমরা লাভও করব না মুনাফাও করব না, আমাদের লাভ ক্ষতি 0 হবে, এই টার্গেট নিয়ে যদি আমরা ব্যবসা করি তাহলে বলো তো আমাদের বিক্রয়টা কি হবে? আমাদের বিক্রয়ের পরিমাণটা কতটুকু হবে? এই যে সমুচ্ছেদ বিন্দুর পরিমাণ হবে, রাইট? তার মানে আমাদের টার্গেট হলো সমুচ্ছেদ বিন্দু অর্জন করা। কিন্তু বলো তো পৃথিবীতে এমন কোনো ব্যবসায়ী আছে যে লাভ ক্ষতি কিছুই হবে না এই নিয়েতে ব্যবসা করে? নো। তাহলে ব্যবসা করার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীর কি থাকে? একটা প্রত্যাশা থাকে যে আমি আমার ব্যবসা থেকে এত টাকা মুনাফা অর্জন করব, রাইট? তাহলে অ্যাজ আ বিজনেসম্যান দ্য এক্সপেক্টেড প্রফিট তুমি আর্ন করতে পারবা যত পিস পণ্য বিক্রি করে, ওই বিক্রয়টাকে বলা হবে কি স্যার? টার্গেট সেল অথবা প্রয়োজনীয় বিক্রয়। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি তোমাকে বললাম আচ্ছা যদি তুমি 50,000 টাকা মুনাফা করতে চাও এই মাসে তাহলে তোমাকে কয় পিস পণ্য বিক্রি করতে হবে? আমি তোমাকে কি বললাম? যদি তুমি ধরো এটা জানুয়ারি মাস, যে জানুয়ারি মাসে তুমি 50,000 টাকা প্রফিট আর্ন করতে চাও বা জানুয়ারি মাসের তোমার প্রত্যাশিত মুনাফা কত? 50,000 টাকা। সেক্ষেত্রে তোমাকে কয়টা পণ্য বিক্রি করতে হবে? এখন বলো আমি কি নিরাপত্তা প্রান্ত বা সমুচ্ছেদ বিন্দু করব? নো। কেন? কারণ সমুচ্ছেদ বিন্দু যখন আমরা করি তখন আমাদের কোনো প্রত্যাশিত মুনাফা থাকে না, আমাদের মুনাফা তখন কি? 0। বাট এখন কিন্তু আমাদের একটা কি আছে? প্রত্যাশিত মুনাফা আছে, একটা মিনিমাম এক্সপেকটেশন আছে যে আমি এই পরিমাণ মুনাফাটা অর্জন করতে চাই। তাহলে কোয়েশ্চেনের মধ্যে যদি তোমাকে দিয়ে দেয় যে যদি তোমার প্রত্যাশিত মুনাফা এত টাকা হয় কত পিস পণ্য বিক্রি করতে হবে এই মুনাফাটা অর্জন করার জন্য, তখন কিন্তু তুমি কি করবা? প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করবা। কি করবা? প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করবা বা টার্গেট সেলের পরিমাণটা নির্ণয় করবা। ওকে, তাহলে প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ বা টার্গেট সেল বলতে কি বোঝানো হচ্ছে? যে একটা মিনিমাম মানে একটা প্রত্যাশিত পরিমাণ মুনাফা যদি তুমি অর্জন করতে চাও সেক্ষেত্রে তোমাকে যতটুকু বিক্রি করতে হবে ওই বিক্রয়টাকেই আমরা কি বলতেছি? প্রয়োজনীয় বিক্রয় অথবা টার্গেট সেল। বুঝছো নাকি বুঝো নাই?
সবাই বুঝতে পেরেছো? গুড। তাহলে যদি বলে যদি তোমার প্রত্যাশিত মুনাফা 0 হয় তাহলে কি পরিমাণ বিক্রি করতে হবে বলো, এখন তুমি কি করবা? যদি তোমার প্রত্যাশিত মুনাফা 0 হয় কতটুকু পণ্য বিক্রি করতে হবে? কি করবা তুমি? সমচ্ছেদ বিন্দু। যদি তোমার প্রত্যাশিত মুনাফা 5,000 টাকা হয় কত বিক্রি করতে হবে? কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? প্রয়োজনীয় বিক্রয়। যদি তোমার প্রত্যাশিত মুনাফা 50,000 টাকা হয় কত পণ্য বিক্রি করতে হবে? এই প্রয়োজনীয় বিক্রয়ের ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো। তার মানে যদি প্রয়োজনীয় মুনাফা, প্রত্যাশিত মুনাফা আমাদের কোয়েশ্চেনে দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? এই প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয়ের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এবার আসো, এখানে কিছু অনুপাত দেয়া আছে। হ্যাঁ, দত্তাংশ অনুপাত, তো আমরা দত্তাংশ অনুপাত নির্ণয় করব, পরিবর্তনশীল ব্যয় অনুপাত নির্ণয় করব, মুনাফা অনুপাত নির্ণয় করব, সমচ্ছেদ বিন্দু অনুপাত নির্ণয় করব, নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করব। ওকে, আমাদেরকে এই অনুপাতগুলো করতে হবে। এখন এই অনুপাতগুলা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি জানো? খুবই সহজ একটা ওয়ে আছে, সেটা হলো এখানে আমরা যেই অনুপাতই নির্ণয় করি না কেন আমাদের ফর্মুলার নিচে, যেমন ধরো আমি অনুপাত করতে চাচ্ছি, অনুপাত নির্ণয় করতে চাচ্ছি, রাইট? তাহলে আমি যেই অনুপাতই নির্ণয় করতে চাই না কেন এই অনুপাত নির্ণয়ের যে ফর্মুলাটা, এই অনুপাত নির্ণয়ের ফর্মুলার নিচে আমি কাকে ব্যবহার করব জানো? বিক্রয়কে। কাকে? বিক্রয়কে। তাহলে আমি নিচে ব্যবহার করব বিক্রয়। আচ্ছা, কোন বিক্রয়টা? আমি এখানে লিখে দেই মোট বিক্রয়কে, মোট বিক্রয়। তাহলে অনুপাত, তুমি যেই অনুপাতই নির্ণয় করো না কেন অনুপাতের নিচে তুমি কাকে ব্যবহার করবা? মোট বিক্রয়। এখন ধরো আমি নির্ণয় করতে চাই দত্তাংশ অনুপাত, মানে এই অনুপাতটা কার? দত্তাংশ। আমরা দত্তাংশ অনুপাত নির্ণয় করতে চাই। তো দত্তাংশ অনুপাত যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা উপরে কাকে বসাবো? দত্তাংশকে। আর নিচে কাকে? মোট বিক্রয়। বাস হয়ে গেল আমার দত্তাংশ অনুপাত। ধরো তুমি পরিবর্তনশীল ব্যয় অনুপাত নির্ণয় করতে চাচ্ছ, পরিবর্তনশীল ব্যয় অনুপাত তুমি নির্ণয় করতে চাচ্ছ, তাহলে উপরে কাকে বসায় দিবা বলো? তাহলে উপরে বসাবা পরিবর্তনশীল ব্যয়কে। ওকে, আর নিচে কাকে বসাবা? মোট বিক্রয়। আচ্ছা ধরো তুমি মুনাফা অনুপাত নির্ণয় করতে চাচ্ছ, মুনাফা অনুপাত, তাহলে বলো তো উপরে তুমি কাকে বসাবা? কোন মুনাফা? তাহলে তুমি উপরে কাকে বসাচ্ছ? নেট মুনাফাকে। তাহলে উপরে তুমি বসাচ্ছ নেট মুনাফাকে, আর নিচে কাকে বসাবা? মোট বিক্রয়। আচ্ছা তুমি যদি সমচ্ছেদ বিন্দু অনুপাত নির্ণয় করতে চাও, আচ্ছা তাহলে আমরা এখানে নির্ণয় করতে চাচ্ছি সমচ্ছেদ বিন্দু অনুপাত, রাইট? ইকুয়াল, না নিচে তো মোট বিক্রয় হবে, রাইট? নিচে কি হবে? মোট বিক্রয়। আর উপরে কাকে বসাবা? সমচ্ছেদ বিন্দুকে। তো উপরে সমচ্ছেদ বিন্দু আর নিচে কি হবে? মোট বিক্রয়। আচ্ছা স্যার তোমরাই বলো, এই যে সমচ্ছেদ বিন্দু যে আমরা লিখলাম, এই সমচ্ছেদ বিন্দুটা কয় রকম হতে পারে? 2 রকম, একক আর টাকা। এখন তুমি সমচ্ছেদ বিন্দু কি বসাবা বলো? এখানে একক বসাবা না টাকা? প্রশ্নে কিছুই বলে নাই। টাকা বসাইতে চাও? যদি সমচ্ছেদ বিন্দু টাকা বসাতে চাও তাহলে অবভিয়াসলি মোট বিক্রয়টাকেও তোমার কিসে বসাতে হবে? টাকায় বসাতে হবে। ওকে, দুটোটাই ইজি, কোনো কঠিন নেই। আর যদি তুমি এখানে একক বসাতে চাও তাহলে তোমাকে মোট বিক্রয়টাকেও কিভাবে বসাতে হবে? এককে বসাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, সমচ্ছেদ বিন্দু অনুপাত গেল, এরপরে কি আছে বলো? নিরাপত্তা প্রান্ত অনুপাত, রাইট? আচ্ছা তাহলে আমরা যদি সমচ্ছেদ বিন্দু অনুপাত না করে নিরাপত্তা প্রান্ত অনুপাত করতে চাই তাহলে ফর্মুলায় কি চেঞ্জ হবে বলো? ফর্মুলায় কি চেঞ্জ হবে? নিচের বিক্রয় বিক্রয় থাকবে, উপরে আমরা কি লিখবো বলো তো? হ্যাঁ, উপরে কিন্তু আমরা সমচ্ছেদ বিন্দু লিখবো না, উপরে কি লিখবো? নিরাপত্তা প্রান্ত। তাহলে উপরে নিরাপত্তা প্রান্ত, নিচে হলো কি? মোট বিক্রয়। এখন নিরাপত্তা প্রান্ত যদি তুমি এককে বসাও মোট বিক্রয়টাও কি হবে বলো তো? একক।
আচ্ছা, নিরাপত্তা প্রান্তটাকে তুমি যদি টাকাতে বসাও তাহলে মোট বিক্রয়টাও কি হয়ে যাবে বলো, টাকা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই যে দত্তাংশ অনুপাত, পরিবর্তনশীল ব্যয় অনুপাত, মুনাফা অনুপাত, সমচ্ছেদ বিন্দু অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত যাই করি না কেন, এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হলো বিক্রয়ের অংশ, অর্থাৎ বিক্রয়ের কতটুকু অংশ দত্তাংশ, এটাই হলো দত্তাংশ অনুপাত। বিক্রয়ের কতটুকু অংশ পরিবর্তনশীল ব্যয়, এটাই হলো পরিবর্তনশীল ব্যয় অনুপাত। বিক্রয়ের কতটুকু অংশ মুনাফা, এটাই হলো কি, মুনাফার অনুপাত। বিক্রয়ের কতটুকু অংশ সমচ্ছেদ বিন্দু, এটাই হলো কি, সমচ্ছেদ বিন্দু অনুপাত। বিক্রয়ের কতটুকু অংশ নিরাপত্তা প্রান্ত, এটাই হলো কি, নিরাপত্তা প্রান্ত অনুপাত। ওকে, তো আমরা এই অনুপাতগুলো নির্ণয় করব, এবং এই অনুপাতগুলো নির্ণয় করার ক্ষেত্রে কমন মেটারটা কি? কমন মেটার হলো প্রত্যেকটা অনুপাতের নিচে কাকে বসাতে হবে, মোট বিক্রয়কে। কাকে বসাইতে হবে, মোট বিক্রয়কে। আর তুমি যেই অনুপাতটা নির্ণয় করতে চাও তাকে কোথায় বসাবা, উপরে, তাই না? নিচে কাকে বসাবা, বিক্রয়কে। আর যে অনুপাতটা নির্ণয় করতে চাও তাকে কোথায় বসাবা, উপরে। আচ্ছা, এরপর এই অধ্যায়ের আমাদের আরেকটা করণীয়, যেটাকে আমরা লাস্ট করণীয় বলতে পারি, এটা হলো এই যে এখানে তুমি যা কিছু বললা যে আমার বিক্রয় এত, এর মধ্যে সমচ্ছেদ বিন্দু এতটুকু, এর মধ্যে নিরাপত্তা প্রান্ত এতটুকু, আমার এতটুকু মুনাফা অর্জিত হয়েছে অথবা এতটুকু ক্ষতি হয়েছে, এটা হলো ডেঞ্জার লেভেল, এটা হলো মার্জিন অফ সেফটি লেভেল, এটা হলো মুনাফার জোন, এটা হলো ক্ষতির জোন। এই সব কিছুকে তুমি যদি চাও গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারো। ওকে, এটাকেও আমরা বলতেছি কি, সমচ্ছেদ বিন্দু গ্রাফের মাধ্যমে উপস্থাপন। যেমন ধরো আমরা যখন সমচ্ছেদ বিন্দুকে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে চাইবো, ওকে, প্লেস কথা না, অ্যাট ফার্স্ট আমরা একটা বক্স আঁকবো। আমরা একটা কি আঁকবো স্যার, একটা বড় সড়ো একটা বক্স আঁকলাম। ওকে, এটাকে ধরো এই বক্সটা যদি আমি পরে আঁকি, ফার্স্ট আমি এতটুকু আঁকি, তার মানে এটা কি একটা কোণ না বলো, ওয়েক্স, আর এটা কি ওয়ে, একটা কোণ, ভূমি অক্ষ, আর এটা কি লম্ব অক্ষ। তো ভূমি অক্ষে আমরা কি বসাবো জানো, এখানে আমরা বসাবো বিক্রয় একক ও টাকা। সরি, আমরা এখানে বিক্রয় একক বসাবো। আর এইখানে আমরা কাকে বসাবো জানো, এখানে আমরা আয় ও ব্যয়কে বসাবো। এটা হবে কি, টাকা। ওকে, ধরো আমরা এখানে দেখালাম এটা হলো ধরো বিপি একক। ওকে, ধরো এটা হলো বিপি টাকা। ওকে, এই যে বিন্দু, এই বিন্দুটার আমরা নাম দিলাম বিইপি বিন্দু। ধরো এই যে বিন্দু, এই বিন্দুটার নাম হলো ফিক্স কস্ট বিন্দু। ওকে, এখান থেকে আমরা একটা রেখা আঁকলাম, এটা হলো ফিক্স কস্ট রেখা। এটা তো 0 পয়েন্ট না? এখন দেখো আমরা কি করব, এই 0 পয়েন্ট থেকে বিইপি কে ছেদ করে আমরা একটা রেখা আঁকবো। এটার নাম কি জানো, মোট বিক্রয় রেখা। আমরা এই ফিক্স কস্ট থেকে বিইপি কে ছেদ করে আরেকটা রেখা আঁকবো। এই রেখাটার নাম হলো মোট ব্যয় রেখা। বুঝতে পারলাম? তাহলে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি, ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এই ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে দেখো এই যে রেখাটা আমি দেখাচ্ছি, সরি, এটা না রেখা, স্যার বলো তো এই রেখাটার নাম কি, এই যে রেখাটা গেল এই রেখাটার নাম কি, মোট ব্যয় রেখা। আর এই যে রেখাটা গেল এই রেখাটার নাম কি, মোট বিক্রয় রেখা। তাহলে এই বিন্দুতে বলো তো মোট ব্যয় আছে না নাই, মোট বিক্রয় আছে না নাই? তাহলে এই বিন্দুটার মধ্যে মোট ব্যয় আর মোট বিক্রয় কি ইকুয়াল, তাই না? তার মানে এখানে কোনো লাভ আছে, কোনো ক্ষতি আছে, নো। এখন তুমি যদি এই বিন্দুটার উপরে চিন্তা করো, ধরো এটা কি মোট বিক্রয়, এটা কি মোট বিক্রয়, এটা কি মোট বিক্রয় না? তাহলে মোট ব্যয় কোথায়? এটা যদি মোট বিক্রয় হয়, মোট ব্যয় এখানে, তাই না? এটা যদি মোট বিক্রয় হয়, মোট ব্যয় কোথায়? এখানে। এটা যদি মোট বিক্রয় হয়, মোট ব্যয় কোথায়? এখানে।
তাহলে আমরা বিইপির উপরে যদি বিক্রি করি তাহলে দেখতেছি মোট ব্যয়টা কি বিক্রয়ের নিচে অবস্থান করতেছে, তার মানে আমাদের কি হচ্ছে মুনাফা হচ্ছে, কি হচ্ছে, তাই না? বিইপির উপরে যদি তুমি বিক্রি করো, ধরো এটা A1, এটা A2, এটা কি A3, যদি এখানে বিক্রি করো তাহলে এটা কি হবে, বা ধরো আমি যদি বলি এটা হলো সেলস 1, এটা সেলস 2, এটা কি সেলস 3, তাহলে এটা কি হবে কস্ট 1, এটা কি কস্ট 2, এটা কি কস্ট 3। তাহলে বিইপির যত উপরে তুমি সেল করবা কস্টের চেয়ে সেলসটা কি হবে তত বেশি, অর্থাৎ ব্যয় নিচে অবস্থান করতেছে, বিক্রয়টা উপরে অবস্থান করতেছে। বিক্রয় মানে কি আয়। তাহলে বিইপির উপরে যদি আমরা বিক্রি করি তাহলে আমার আয় বেশি হচ্ছে, তুলনামূলকভাবে ব্যয়গুলো কি কম হচ্ছে না। তাহলে আমি যত উপরে বিক্রি করতেছি আমার মুনাফাটা কি তত বেশি হচ্ছে। বিইপির উপরে যদি তুমি বিক্রি করো কখনোই তোমার ব্যয় বেশি হবে না, অলওয়েজ তোমার ব্যয় কম হবে, বিক্রয়টা কি হবে বেশি হবে। যত উপরে যাবা ব্যয়ের চেয়ে বিক্রয়টা বা ব্যয়ের চেয়ে আয়টা কি হবে তত বেশি হবে, অর্থাৎ মুনাফা তত বাড়বে। তার মানে এই অংশটাকে আমরা কি বলতে পারি, মুনাফা। এই অংশটাকে কি বলতে পারি, মুনাফার অংশ। আবার দেখো স্যার, এই যে ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি তুমি বিক্রি করো, ধরো এখানে বিক্রি করলা, এটা তোমার S1, এটা কি S2, এটা কি S3, ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি বিক্রি করো তাহলে ব্যয়টা কি বিক্রয়ের নিচে না উপরে, কস্ট 1, এটা কি কস্ট 2, এটা কি কস্ট 3। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি বিক্রি করো সেলসের উপরে কে থাকতেছে কস্ট, এখানে সেলসের উপরে কে কস্ট, এখানে সেলসের উপরে কি কস্ট। তাহলে আমরা কি বুঝলাম যে ব্রেক ইভেন পয়েন্টের উপরে যদি তুমি সেল করো তাহলে সেল উপরে থাকে কস্ট নিচে থাকে, ফলে প্রফিট হয়। আর যদি ব্রেক ইভেন পয়েন্টের নিচে তুমি সেল করো তাহলে সেল নিচে থাকে কস্ট উপরে থাকে, ফলে কি হয় লস হয়। যত নিচে বিক্রি করবা সেলসের চেয়ে কস্ট কি হবে তত বেশি হবে, ফলে লসটাও কি হবে তত বেশি। তার মানে এখানে এটা কিসের অংশ বলা যেতে পারে, এটা হলো ক্ষতির অংশ, রাইট। এখন ধরো কোনো কারণে তোমার সেল হলো 0, তুমি বিক্রি করলা না, তাহলে বলো তো তোমার কি হবে, যখন তোমার সেল 0 তখন তোমার ফিক্সড কস্ট বহন করতে হবে না, তখন এই যে ফিক্সড কস্ট যা তোমাকে ওই পরিমাণ ক্ষতি কি করতে হবে, বেয়ার করতে হবে। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফের মধ্যে দেখো আমরা দেখালাম এই যে বিন্দুটা, এখানে তোমার মোট আয় আর মোট ব্যয় কি সমান। এই বিন্দুর উপরে যদি তুমি বিক্রি করো তাহলে তোমার আয়ের চেয়ে ব্যয় কম হবে, ফলে কি হবে মুনাফা। এই বিন্দুর নিচে যদি তুমি বিক্রি করো তাহলে তোমার ব্যয়ের চেয়ে আয় কি আয়ের চেয়ে ব্যয়টা কি হবে বেশি হবে, ফলে কি ক্ষতি। আর তুমি যদি কোনো পণ্য বিক্রি না করো 0, তাহলে তোমাকে পুরো ফিক্সড কস্টটা বেয়ার করতে হবে, অর্থাৎ ফিক্সড কস্ট যা তোমার ক্ষতির পরিমাণ কি হবে তাই হবে। বুঝছো? এই গ্রাফটার মাধ্যমে আমরা কি করলাম যে সমচ্ছেদ বিন্দু, প্রফিট, লস, ডেঞ্জার লেভেল, মার্জিন অফ সেফটি লেভেল, এই জিনিসগুলো শো করতেছি। সো এই গ্রাফটাকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফ। তো আমরা এই ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফের মাধ্যমেও কি করব, এই পুরো কনসেপ্টটাকে এক্সপ্লেইন করব, তুলে ধরবো। ওকে, করণীয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা করব যে ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কোন কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, তো সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা আলাপ করব। ওকে, তবে ফর্মুলাগুলো শেখার আগে আমাদের যেই বিষয়গুলো দরকার সেটা হলো প্রয়োজনীয় তথ্য। প্রয়োজনীয় তথ্য, ওকে। এই অধ্যায়ের ম্যাথগুলো যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের 3টা ইনফরমেশন দরকার। 1 নাম্বার হলো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় অথবা এটাকে আমরা স্থির ব্যয় বলতে পারি, ওকে, যেটাকে আমরা ইংলিশে কি বলি ফিক্সড কস্ট, সংক্ষেপে আমরা কি বলতে পারি এফসি। ওকে, অ্যান্ড দেন আমাদের যে তথ্যটা দরকার সেটা হলো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি বলতে পারি ভ্যারিয়েবল কস্ট, সংক্ষেপে হলো ভিসি। ওকে, অথবা আমরা এই যে পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়টা মোট আকারেও থাকে আবার একক আকারেও থাকে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একক প্রতি লাগে, একক প্রতি। হ্যাঁ, পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি, যেটাকে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বলতে পারি। হ্যাঁ,
ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা VCPU, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবং আমাদের যে ইনফরমেশনটা দরকার সেটা হলো একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। এটাকে আমরা কি বলবো? সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট, SPPU। ওকে, তো স্যার যদি আমরা সমচ্ছেদ বিন্দু অধ্যায়টা কভার করতে চাই সেক্ষেত্রে আমাদের এই তিনটা ইনফরমেশন খুবই দরকার। এই তিনটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে বেসিক্যালি আমরা এই ম্যাথের ফর্মুলাগুলোকে সাজাবো। ওকে, এবং ইনফরমেশন তিনটা খুবই সহজ, তাই না বলো? একটা কি স্যার? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট, এটাকে আমরা FC বলি। অর্থাৎ আমার উৎপাদনের সংখ্যা বাড়ুক অথবা উৎপাদনের সংখ্যা কমুক বা উৎপাদন 0 হোক বা অনেক বেশি হোক, যাই হোক না কেন, উৎপাদনের পরিবর্তন যেই ব্যয়টাকে প্রভাবিত করে না, উৎপাদনের পরিবর্তন হওয়া সত্ত্বেও যে ব্যয়টা সবসময় সেম থাকে, একই রকম থাকে, ওই ব্যয়টাকে আমরা কি বলবো স্যার? স্থির ব্যয় বা ফিক্সড কস্ট বা FC। একটা এক্সাম্পল যদি দাও, ধরো কারখানার ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, এগুলো হচ্ছে কি স্যার? স্থির ব্যয়। কারণ কারখানায় আমার উৎপাদন যতই বেশি হোক যতই কম হোক, কারখানার ভাড়া এটা কিন্তু চেঞ্জ হবে না, বা কারখানা ম্যানেজারের বেতন এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, এরপরে যেটা পরিবর্তনশীল ব্যয় বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা পরিবর্তনশীল ব্যয় বললে মূলত মোট পরিবর্তনশীল ব্যয়কে বুঝি। ওকে, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বললে মূলত আমরা কি বুঝি? যে এক পিস পণ্যের পরিবর্তনশীল ব্যয় কত। ধরো আমাদের কাজ ড্রেস তৈরি করা, তো আমরা ড্রেস যখন তৈরি করি আমাদের কাপড় কিনতে হয়, তো আমরা যত বেশি ড্রেস কিনবো তত বেশি কাপড়ের প্রয়োজন হবে, কাঁচামাল তত বেশি প্রয়োজন হবে। তার মানে কাঁচামাল ব্যয় এটা কোন ধরনের? স্থির? নো, এটা কি পরিবর্তনশীল। যত বেশি ড্রেস তৈরি করব তত বেশি মজুরি দিতে হবে, তার মানে মজুরি এটা কোন ধরনের ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। কারণ আমার যত বেশি উৎপাদন হবে মজুরি নামক ব্যয়টা তত বেশি হবে, রাইট? তাহলে আমরা কাঁচামাল খরচ, মজুরি, হ্যাঁ, অন্যান্য পরিবর্তনশীল আরও মানে বেশ কিছু পরোক্ষ ব্যয় আছে যেগুলোকে আমরা কি বলে থাকি? পরিবর্তনশীল ব্যয় বলে থাকি। তাহলে এক পিস পণ্যের জন্য যতটুকু পরিবর্তনশীল ব্যয় হয় সেটাকে আমরা কি বলবো? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা VCPU। ওকে, আমাদের উৎপাদিত প্রত্যেকটা পণ্য আমরা যে টাকায় বিক্রি করি, অর্থাৎ প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্যটাকে আমরা বলবো একক প্রতি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস পার ইউনিট বা SPPU। ওকে, সেলিং প্রাইস পার ইউনিট। তো এই তিনটা ইনফরমেশন আমাদের প্রয়োজন। এখন আমি যদি ইনফরমেশনগুলোকে শর্টকাটে প্রেজেন্ট করি তাহলে আমরা কি বলবো বলো তো? FC, তাই না? আর কি? VCPU, আর কি? SPPU। এই তিনটা ইনফরমেশন আমাদের দরকার ফর্মুলাগুলো সাজানোর জন্য। ওকে, তাহলে FC মানে কি? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। স্থির ব্যয়টা হলো মোট আকারে থাকে। আর কি দরকার? VCPU, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা প্রতি পিস পণ্যের পরিবর্তনশীল ব্যয়। আর কি দরকার? সেলিং প্রাইস পার ইউনিট বা প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য। ওকে, এখন আসো আমরা সূত্রগুলো লিখি। হ্যাঁ, তো আমরা কি কি করব এটা তো আমরা একটু আগে ডিসকাস করলাম, রাইট? এখন আমরা ফর্মুলাগুলো সাজাই। ওকে ফাইন, তাহলে আমাদের ফর্মুলা, অ্যাট ফার্স্ট আমরা ফর্মুলা লিখবো কার? সমচ্ছেদ বিন্দুর। ওকে, সমচ্ছেদ বিন্দু, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? BEP। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু বা BEP এটা আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি মনে আছে? দুই ভাবে। একটা কি? একক, আরেকটা কি? টাকা। তাহলে দেখো, এক নম্বর ফর্মুলা BEP একক বা সমচ্ছেদ বিন্দু একক। আমরা যখন সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করব, খুব সহজ সূত্রটা, আমরা উপরে বসাবো ফিক্সড কস্ট বা স্থির ব্যয়কে, এবং এই ফিক্সড কস্ট বা স্থির ব্যয়কে আমরা ভাগ দেব কি দিয়ে? একক প্রতি দত্তাংশ দিয়ে। তো একক প্রতি দত্তাংশ কিভাবে পাওয়া যায়? আসলে দত্তাংশ মানেটা কি, বা অনুদান বা কন্ট্রিবিউশন মানেটা কি? বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য।
আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা একক প্রতি দত্তাংশটা পেয়ে যাব। সো বিইপি একক যখন আমরা নির্ণয় করব তখন উপরে আমরা কাকে বসাবো, স্থির ব্যয়, আর নিচে আমরা কি বসাবো, একক প্রতি দত্তাংশ। কি বসাবো? আর একক প্রতি দত্তাংশটা আমরা কিভাবে পাবো, এক সেলিং প্রাইস পার ইউনিট বা একক প্রতি বিক্রয় মূল্য, এখান থেকে মাইনাস করব ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে ফর্মুলা হলো কি, বিইপি এককের ফর্মুলা কি, উপরে স্থির ব্যয়, নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন বলো তো স্যার, এই জিনিসটুকুকে এক কথায় আমরা কি বলতে পারি, একক প্রতি দত্তাংশ। শুধু দত্তাংশ না, একক প্রতি দত্তাংশ বা প্রতি এককের দত্তাংশ, রাইট? আচ্ছা, এবার আসো আমরা 2 নাম্বার ফর্মুলাটা শিখি, বিইপি টাকা। এখন আমরা বিইপি নির্ণয় করব, বাট এই বিইপিটা কিভাবে নির্ণয় করব, টাকায়। তো বিইপি টাকাটা কিভাবে পাওয়া যায়, এই যে বিইপি একক, এই বিইপি এককে আমরা গুণ দিব একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। তাহলে বিইপি এককে গুণ দিবা কি দিয়ে, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। তাহলে আমরা বিইপি ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো, বিইপি টাকা। যেমন ধরো আমাদেরকে বললো কত পিস পণ্য বিক্রি করলে লাভ ক্ষতি কিছু হবে না। ধরো আমরা পেলাম 20 পিস পণ্য, তার মানে এটা কি, বিইপি একক। কত টাকার পণ্য বিক্রি করলে লাভ ক্ষতি কিছুই হবে না। এখন আমরা তো একক পেলাম 20 পিস, ধরো প্রতি পিসের দাম 100 টাকা, তাহলে কত হয়, 2000। এটার নাম হবে কি স্যার, বিইপি টাকা। তাহলে তোমরাই বলো যে বিইপি একক থেকে আমি বিইপি টাকাটা কিভাবে পাচ্ছি, এই বিইপি এককের সাথে আমি গুণ দিতেছি কি, সেলিং প্রাইস পার ইউনিটকে। তাহলে বিইপি এককের সাথে সেলিং প্রাইস পার ইউনিট গুণ করলে কি পাওয়া যায়, বিইপি টাকা। তার মানে বিইপি এককের ফর্মুলা আর বিইপি টাকার ফর্মুলা কি, একই রকম, জাস্ট বিইপি একক যেটা, এই বিইপি এককের সাথে আমরা কি করব, সেলিং প্রাইস পার ইউনিটকে গুণ করে দিব। এখন বলো তো এই ফর্মুলাটা আমরা কখন লিখব, যদি আমাদের বিইপি এককটা জানা থাকে। ধরো আমাদের বিইপি একক জানা নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অথবা এই যে বিইপি একক, এই জায়গায় আমরা কি লিখতে পারি, এফসি এসপি পিইউ মাইনাস ভিসি পিইউ ইন্টু এসপি পিইউ, এভাবে লিখতে পারি। যদি বিইপি একক জানা থাকে তখন আমরা এই ফর্মুলা লিখব। যদি বিইপি একক জানা না থাকে তাহলে বিইপি এককের ফর্মুলা তো আমরা জানি, বিইপি এককের জায়গায় আমরা বিইপি এককের ফর্মুলাটা লিখবো, গুণ দিয়ে দিব কি দিয়ে, এসপি পিইউ দিয়ে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হলো তুমি বিইপি এককের এই যে ফর্মুলাটা ইউজ করতেছো, এই ফর্মুলাটা ইউজ করতে চাইলে অবশ্যই তোমার কিসের প্রয়োজন বলো তো, একক প্রতি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস পার ইউনিট এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দরকার, রাইট? এখন এই ফর্মুলাটা যদি ইউজ করো, এখানেও তো তোমার একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য জানা থাকা দরকার। যদি থাকে কোয়েশ্চেনে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি জানা থাকে, তখন বিইপির জন্য তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, রাইট? ধরো তোমার কোয়েশ্চেনে কোনোভাবেই একক প্রতি বিক্রয় মূল্য বের করা সম্ভব না, বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করা সম্ভব না, কোনোভাবেই তুমি এসপিপিইউ, ধরো কোয়েশ্চেনের মধ্যে এসপিপিইউ দেয়া নাই, ভিসিপিইউ দেয়া নাই, আবার এটা বের করারও কোনো সুযোগ নাই, তখন বলো তো এই ফর্মুলাগুলো তুমি অ্যাপ্লাই করলে বিপদে পড়বে না? এখন তুমি বিইপি টাকার জন্য ফর্মুলাটা লিখছো, ভালো কথা, লিখার পর এখন তোমার এসপিপিইউ দরকার, তুমি কোনোভাবেই এটাকে পাচ্ছ না, ভিসিপিইউ দরকার, তুমি কোনোভাবেই পাচ্ছ না, তাহলে বলো তো কি হবে? ফর্মুলা লিখলা কিন্তু মান কি আর বসাতে পারবা? ম্যাথ কি আর সলভ করা সম্ভব হবে না? তখন তোমার একটা অল্টারনেটিভ ফর্মুলা ইউজ করতে হবে। ওই অল্টারনেটিভ ফর্মুলাটা হলো এফসি ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। ওই অল্টারনেটিভ ফর্মুলাটা কি স্যার? এফসি ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এটা কার ফর্মুলা বলো তো? বিইপি টাকার। এই যে ফর্মুলাটা লিখলাম, এটা কার ফর্মুলা? সেম, বিইপি টাকার। এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা কার বলো তো? বিইপি টাকার। তাহলে আমরা যখন বিইপি টাকা নির্ণয় করতে চাই,
বা টাকায় বিইপিটা নির্ণয় করতে চাই, সমচ্ছেদ বিন্দুটা নির্ণয় করতে চাই, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি। বেসিক্যালি এই ফর্মুলা আর এই ফর্মুলা দুইটা কিন্তু সেম। যদি বিইপি একক জানা থাকে তাহলে আমি শর্টকাটে লিখলাম, আর যদি বিইপি একক জানা না থাকে আমি একটু ডেসক্রাইব করলাম, মানে এই দুইটা কিন্তু একই ফর্মুলা। বাট থার্ড যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা কিন্তু খুবই রেয়ার, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে ইউজ হবে না। এই ফর্মুলাটা কখন ইউজ হবে? যখন তুমি এই ফর্মুলা ইউজ করে মান বের করতে পারবা না। তোমাকে বললো বিইপি টাকা নির্ণয় করো, বা বিইপি একক নির্ণয় করো, বা বিইপি নির্ণয় করো, সোজা কথা তোমাকে বিইপি নির্ণয় করতে বললো। সো বিইপি নির্ণয় করতে বললে তোমার প্রথম যে চেষ্টা সেটা হলো এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা। এখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমার এসপিপিইউ লাগবে, ভিসিপিইউ লাগবে, যেগুলো তোমার জানা নাই কোয়েশ্চেনে, আবার বের করারও উপায় দেয়া নাই। তখন তুমি বাধ্য হয়ে কোন ফর্মুলাটা ইউজ করবে বলো তো? এই যে এফসি ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, এই ফর্মুলাটা ব্যবহার করবা। এখানে দত্তাংশ কথাটার মানে কি? এই যে আমরা এসপিপিইউ থেকে ভিসিপিইউ মাইনাস করলাম না, এই সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলে আমরা যেই রেজাল্টটা পাই ওইটাকেই বলা হয় কি? দত্তাংশ। আর দত্তাংশকে তুমি যদি বিক্রয় মূল্য দিয়ে ভাগ দাও তাহলে কি পেয়ে যাবা বলো তো? দত্তাংশ অনুপাত। আমরা এই দত্তাংশ অনুপাত নিয়ে নেক্সটে আরও ডিটেলস আলোচনা করব। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, তোমরা কি সেটা বুঝতে পারছো? যদি ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বের করতে বলে, নির্ণয় করতে বলে, তাহলে আমাদের ফার্স্ট ট্রাই কি থাকবে? এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা ইউজ করা। যদি আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে না পারি তখন গিয়ে আমরা কি করব? এই এফসি ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। অর্থাৎ এই ফর্মুলাটা হলো গিয়ে যখন আমাদের জন্য সব দরজা কি থাকবে? বন্ধ থাকবে। প্রথমে এই ফর্মুলাটা ট্রাই করবা না, ওকে? এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল না হলে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ওকে? তাহলে আমরা একটু বলি, আমরা যদি বিইপি একক নির্ণয় করতে চাই আমাদের ফর্মুলাটা কি হবে বলো তো স্যার? আচ্ছা আমি লিখতেছি সংক্ষেপে, বাট আমরা বলবো ইন ডিটেলস, হ্যাঁ? তাহলে বিইপি একক যদি নির্ণয় করতে চাই তাহলে ফর্মুলাটা কি হবে? ফিক্সড কস্ট বা স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, ওকে? এবার বিইপি একক যদি আমার জানা থাকে সেক্ষেত্রে বিইপি এককের সাথে আমরা গুণ করব কাকে? একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা কি পেয়ে যাব? বিইপি টাকা পেয়ে যাব। আর যদি বিইপি একক জানা না থাকে তাহলে বিইপি এককের জায়গায় আমরা বিইপি এককের ফর্মুলাটা ব্যবহার করব, কি? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই বিইপি এককের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এরপর গুণ দিয়ে দিলাম, আর এখানে এই যে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য লিখে দিলাম, হয়ে গেল। যখন এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে না পারবো তখন আমরা অল্টারনেটিভ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেটা কি স্যার? স্থির ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। তাহলে স্থির ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলে তুমি যে বিইপিটা পাবা, অবশ্যই ওই বিইপিটা কোন ধরনের বিইপি? টাকা। একক হবে? নো, এটা কি হবে? টাকা হবে। তাহলে এটা হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। ক্লিয়ার স্যার? গুড। এবার আসো, তো আমরা এখানে সমচ্ছেদ বিন্দুর ফর্মুলা লিখছি, হ্যাঁ? আচ্ছা একটা বিষয় দেখো স্যার, আমরা বিক্রয় বলি না, এই যে মোট বিক্রয়, আমাদের যে মোট বিক্রয়, এই মোট বিক্রয়টাকে আমরা কয় ভাগ যেন করি? গত ক্লাসে আমরা বা মানে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা মোট বিক্রয়টাকে কয় ভাগ করি? 2 ভাগ। মোট বিক্রয়ের একটা অংশ প্রয়োজন হয় সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানোর জন্য, তাই না? বলো, আমার মোট বিক্রয়টাকে আমরা কয় ভাগ করি যেন? 2 ভাগ। একটা অংশকে আমরা কি বলি? বিইপি। একটা অংশকে কি বলি? বিইপি। আরেকটা অংশকে আমরা কি বলবো? নিরাপত্তা প্রান্ত। আরেকটা অংশকে কি বলবো? তাহলে আমার মোট বিক্রয়টা কয় ভাগ হয়ে যাচ্ছে? 2 ভাগ। একটা ভাগের নাম কি? বিইপি বা সমচ্ছেদ বিন্দু। আরেকটা ভাগের নাম কি? নিরাপত্তা প্রান্ত। ধরো আমাদের মোট বিক্রয় হলো ধরো 5000 একক। কত স্যার? 5000 একক। আচ্ছা সমচ্ছেদ বিন্দু মনে করো 3000 একক। সমচ্ছেদ বিন্দু কত? 3000 একক। কি বুঝতে পারলাম? আচ্ছা সমচ্ছেদ বিন্দু মানে কি? সমচ্ছেদ বিন্দু মানে আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না যে পরিমাণ পণ্য বিক্রি করলে।
তাহলে বলো তো আমাদের ব্যবসায় লাভ ক্ষতি হবে না কত পণ্য বিক্রি করলে? 3000 পিস পণ্য বিক্রি করলে। বাট আমরা বিক্রি করেছি কত? 5000 পিস। তাহলে সমচ্ছেদ বিন্দুর চেয়ে আমরা বাড়তি বা বেশি বিক্রি করেছি কত পিস? 2000 পিস বেশি বিক্রি করেছি। এই যে সমচ্ছেদ বিন্দুর চেয়ে আমরা যতটুকু বেশি বিক্রি করলাম এটাকেই আমরা কি বলবো স্যার? নিরাপত্তা প্রান্ত। কি বলবো? তাহলে আমরা নিরাপত্তা প্রান্তটা কিভাবে পাই? মোট বিক্রয় থেকে আমরা যদি সমচ্ছেদ বিন্দুকে বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাব? নিরাপত্তা প্রান্ত। ওকে, আচ্ছা এই যে সমচ্ছেদ বিন্দু, এইখানে যে মুনাফাটা বা এই যে লাভ, সমচ্ছেদ বিন্দুর যে লাভ বা মুনাফা, এটা কার সমান বলো তো? স্থির ব্যয়ের সমান। কার সমান? স্থির ব্যয়ের সমান। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু যত, বা সমচ্ছেদ বিন্দু মানে কি? সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয় যত, সমচ্ছেদ বিক্রয় যা, সেখান থেকে আমরা যে মুনাফাটা আর্ন করব, যেমন 300 পিস পণ্য, 3000 পিস পণ্য বিক্রি করে আমরা যে মুনাফাটা পাবো, এই মুনাফাটা কার সমান হবে? স্থির ব্যয়ের সমান হবে। 3000 পিস পণ্য বিক্রি করে আমরা যে মুনাফা পেলাম, এই মুনাফাটা খরচ হয়ে যাবে কি পরিশোধ করার জন্য? স্থির ব্যয় পরিশোধ করার জন্য। সো এখানে আমার মুনাফা বা ক্ষতি কি হবে? 0 হবে। ওকে, কিন্তু এই যে নিরাপত্তা প্রান্ত, এখানে কত পিস? 2000 পিস। এটা হলো কি? নিরাপত্তা প্রান্ত। এই যে 2000 পিস, এইখানে আমার যে মুনাফাটা হবে, এই মুনাফাটাই হলো কি? ব্যবসায়ের মুনাফা। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে বিইপি থেকে যে আয় অর্জিত হয়, ওই আয়টা কার সমান? স্থির ব্যয়ের সমান। এই কারণে বিইপিতে আমার মুনাফা বা ক্ষতিটা ইকুয়াল কি হয়ে যাবে? 0। কারণ অর্জিত আয়টা পরিশোধ করতে হবে কার জন্য? স্থির ব্যয়ের জন্য। সো আমার লাভ হচ্ছে কি? 0, বা মুনাফা হচ্ছে কি? 0। কিন্তু নিরাপত্তা প্রান্ত থেকে যে আয় আমি অর্জিত করব, যে আয় আমি অর্জন করব, ওই আয়টাকে আমি কাউকে দিব? ওটা আমার কাছে রেখে দেবো, রাইট? আমার কাছে থাকবে। সো নিরাপত্তা প্রান্ত থেকে অর্জিত আয়টাই কি? আমাদের ব্যবসায়ের মুনাফা। ওকে, আচ্ছা এই কথাটা বলার পিছনে একটা রিজন আছে। রিজনটা হলো, ধরো কোনো কারণে যদি স্থির ব্যয় আমাদের জানা না থাকে, তাহলে বলো তো স্থির ব্যয়টা বের করা যাবে নাকি যাবে না? ইয়েস, যাবে। কিভাবে যাবে? এই যে আমরা বিইপি থেকে যে মুনাফাটা পাবো, ওই মুনাফাটাই বেসিক্যালি কি? স্থির ব্যয়। বিইপির মুনাফা যদি 10,000 টাকা হয়, তাহলে স্থির ব্যয় কত? 10,000 টাকা। কারণ বিইপির মুনাফাটাই কি হয়? স্থির ব্যয় হিসেবে খরচ হয়ে যায়, বা বিইপির আয়টাই কি হয়? স্থির ব্যয় হিসেবে খরচ হয়ে যায়। সো যদি কখনোই স্থির ব্যয় আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ব্রেক ইভেন পয়েন্টের মুনাফা নির্ণয় করব। ওই ব্রেক ইভেন পয়েন্টের মুনাফাটাই আমরা স্থির ব্যয় হিসেবে বিবেচনা করব। আর যদি আমাদেরকে বলে মুনাফা নির্ণয় করো, বা ব্যবসায় নেট মুনাফা নির্ণয় করো, বলো তো ব্যবসায় নেট মুনাফাটা কোত্থেকে আসবে? নিরাপত্তা প্রান্ত থেকে আসবে। ব্যবসায় নেট মুনাফাটা কোত্থেকে আসবে? নিরাপত্তা প্রান্ত থেকে আসবে। তার মানে আমি নিরাপত্তা প্রান্তের মুনাফা যদি নির্ণয় করি, ওইটাই হয়ে যাবে কি? নেট মুনাফা। আর যদি ব্রেক ইভেন পয়েন্টের মুনাফা নির্ণয় করি, ওটা হয়ে যাবে কি? স্থির ব্যয়। তো আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, আমি যেটা ফোকাস করতেছি বারবার, সেটা হলো এগুলা কিন্তু খুব, মানে এই কনসেপ্টগুলো যদি তোমার মাথায় গ্রো না করে, তাহলে তুমি কিন্তু এই চ্যাপ্টার ম্যাথগুলো ধরতে পারবা না। হ্যাঁ, সো আমরা সবাই শিখেছি সমচ্ছেদ বিন্দু মানে হলো ওই পরিমাণ বিক্রয়, যে পরিমাণ বিক্রি করলে অর্জিত আয় স্থির ব্যয়ের সমান হয়ে যাবে। অর্থাৎ আমাদের নেট মুনাফা কি হবে? 0, নেট ক্ষতি কি হবে? 0। ওকে, তাহলে স্থির ব্যয় মানে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমরা যে মুনাফাটা পাচ্ছি, ওই মুনাফাটা কার সমান হয়ে যাচ্ছে? স্থির ব্যয়। তো কোনো কারণে যদি আমাদের প্রশ্নে স্থির ব্যয় দেয়া না থাকে, যদি তোমাকে বলে স্থির ব্যয় নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? এই ব্রেক ইভেন পয়েন্টের মুনাফাটা নির্ণয় করবা, ওই মুনাফাটাকেই স্থির ব্যয় হিসেবে চালিয়ে দিবা। আর ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে আমি যতটুকু বাড়তি বিক্রি করছি, যেমন আমার মোট বিক্রয় কত? 5,000, যার মধ্যে 3,000 একক কি? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের চেয়ে আমার মোট বিক্রয় কতটুকু বেশি? 2,000 বেশি। এই 2,000টাকে আমরা কি নামে ডাকবো? নিরাপত্তা প্রান্ত। এটাকে কেন নিরাপত্তা প্রান্ত বলা হচ্ছে? কারণ এই যে মানে 2,000 একক, এই 2,000 একক থেকে আমরা যে আয় অর্জন করতেছি, বেসিক্যালি সেই আয়টাই আমাদের ব্যবসায়ের মুনাফা হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে মুনাফাটা কোথায় লুকানো থাকে? নিরাপত্তা প্রান্তে। স্থির ব্যয় কোথায় লুকানো থাকে?
ব্রেক ইভেন পয়েন্ট। বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝতে পারছে? এই যে মোট বিক্রয় 5000, হ্যাঁ, তো ব্রেক ইভেন পয়েন্ট তো এমন একটা জিনিস যে লাভও হবে না ক্ষতিও হবে না, যত পিস বিক্রি করলে যত পিস বিক্রি করলে লাভও হবে না ক্ষতিও হবে না। হ্যাঁ, তাহলে এখানে মুনাফা তো আসবে না স্যার, তাহলে এইটার মুনাফা বের করব কিভাবে? মানে আপনি বললেন না এটার মুনাফা বের করব, যেটা হবে সেটাই স্থির। আরে বাবা, আমি যদি 3000 পিস পণ্য বিক্রি করি আমার আয় হবে না? হ্যাঁ, ওই আয়টা কার সমান হবে? স্থির স্থির ব্যয়ের সমান হবে। তার মানে আমার মুনাফা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। হয়ে যাবে। ক্ষতি কি হয়ে গেল? জিরো। তার মানে ব্রেক ইভেন পয়েন্টের যে আয়, যে দত্তাংশ, ওই দত্তাংশটাই কার সমান? স্থির ব্যয়ের সমান। তাহলে দেখো আমরা, আচ্ছা ও যেটা বলছো এটা আমি যদি এক্সপ্লেইন করি, যেমন আমি 3000 পিস পণ্য বিক্রি করছি, তাহলে এই 3000 পিসকে আমি যদি এসপিপিইউ দিয়ে গুণ দিই তাহলে আমি কি পাবো? মোট বিক্রয় মূল্য। আচ্ছা এই 3000 পিসকে আমি যদি ভিসিপিইউ দিয়ে গুণ দিই তাহলে আমি কি পাবো বলো? মোট পরিবর্তনশীল ব্যয়। তো এসপিপিইউ ভিসিপিইউ এর পার্থক্যকে আমি কি বলবো বলো? দত্তাংশ বলবো না? তাহলে এই যে ব্রেক ইভেন পয়েন্টের যে দত্তাংশ, এই দত্তাংশটা কার সমান? স্থির ব্যয়। কার সমান? স্থির ব্যয়। বুঝছো নাকি বুঝো নাই? লাভও হবে না ক্ষতি। হ্যাঁ। আবার নিরাপত্তা প্রান্ত কত? 2000 একক। এই 2000 এককে আমি যদি এসপিপিইউ দিয়ে গুণ দিই তাহলে কি পাবো? মোট বিক্রয় মূল্য। এই 2000 এককে আমি যদি গুণ দেই ভিসিপিইউ দিয়ে তাহলে আমি কি পাবো? মোট পরিবর্তনশীল। মোট পরিবর্তনশীল ব্যয়। এই দুইটার পার্থক্যকে আমি কি বলবো? দত্তাংশ। কি বলবো? দত্তাংশ। এই দত্তাংশটাই কি? ব্যবসায়ের মুনাফা। বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছি। সবাই বুঝছো? আচ্ছা তাহলে দেখো আমরা বিক্রয়কে কয় ভাগ করতে পারি? 2 ভাগ। আমাদের মোট বিক্রয়কে কয় ভাগ করতে পারি? 2 ভাগ। এই 2 ভাগের একটা ভাগ কি বলো তো? একটা ভাগ হলো বিইপি বা সমচ্ছেদ বিক্রয়, আরেকটা ভাগ কি? নিরাপত্তা প্রান্ত। তাহলে আমাদের ধরে নিলাম আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কত? 3000, মোট বিক্রয় কত? 5000। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে আমরা বাড়তি বা বেশি বা অতিরিক্ত বিক্রি করছি কত? এই 2000কে আমরা কি বলবো? নিরাপত্তা প্রান্ত। তাহলে যদি তোমাকে বলে নিরাপত্তা প্রান্ত বের করো, করা যাবে? কিভাবে যাবে? যে আমরা মোট বিক্রয় থেকে কাকে মাইনাস করব? বিইপি কে মাইনাস করব। তাহলে আমরা কি পেয়ে যাব? নিরাপত্তা প্রান্ত পেয়ে যাব। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বিইপি আর নিরাপত্তা প্রান্তের ডিফারেন্সটা কোথায়? বিইপি আর নিরাপত্তা প্রান্তের ডিফারেন্স হলো এই যে বিইপি বা সমচ্ছেদ বিক্রয়, এই সমচ্ছেদ বিক্রয় থেকে আমরা যে দত্তাংশটা পাই, এই দত্তাংশটা কার সমান? স্থির ব্যয়ের সমান। ওকে। আর নিরাপত্তা প্রান্ত থেকে আমরা যে দত্তাংশটা পাই, এই দত্তাংশটা কার সমান? মুনাফার সমান। তাহলে যদি তোমাকে বল স্থির ব্যয় নির্ণয় করো, ধরো প্রশ্নে স্থির ব্যয় নাই, বললে স্থির ব্যয় নির্ণয় করো, তখন তুমি কি করবা? এই যে ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশ নির্ণয় করবা। ব্রেক ইভেন্টের দত্তাংশটা কি তুমি কি হিসেবে চালিয়ে দিবা? এই স্থির ব্যয় হিসেবে চালিয়ে দিবা। যদি তোমাকে বলে মুনাফা নির্ণয় করো, তাহলে মুনাফা নির্ণয় করার একটা শর্টকাট ওয়ে কি? অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে শর্টকাট ওয়ে কি? মুনাফা নির্ণয় করার শর্টকাট ওয়ে হলো, যদি তোমার নিরাপত্তা প্রান্ত জানা থাকে, এই নিরাপত্তা প্রান্তের কি নির্ণয় করবা? দত্তাংশ নির্ণয় করবে। এই নিরাপত্তা প্রান্তের দত্তাংশটাই কি হিসেবে চালিয়ে দিবা? ব্যবসায়ের মুনাফা হিসেবে চালিয়ে দিবা। বুঝছে? তাহলে ব্যবসায়ের মুনাফাটা বিক্রয়ের যেই অংশে লুকানো থাকে সেই অংশটাকে বলা হয় কি? নিরাপত্তা প্রান্ত। আর বিক্রয়ের যেই অংশের দত্তাংশটা স্থির ব্যয় বহনের জন্য খরচ হয়ে যায়, ওই অংশটাকে কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট থেকে আমরা কি নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে পারবো? ইয়েস। কিভাবে পারবো? তাহলে নিরাপত্তা প্রান্ত আমরা নির্ণয় করবো কিভাবে? মোট বিক্রয় থেকে মাইনাস করব কি? ব্রেক ইভেন পয়েন্ট। এখন তুমি যদি নিরাপত্তা প্রান্তটা নির্ণয় করতে চাও, কয়ভাবে নির্ণয় করা যাবে? 2 ভাবে। একটা কি? একক, আরেকটা কি? টাকা। তো তুমি যদি নিরাপত্তা প্রান্ত একক পেতে চাও, যেমন আমি এখানে যদি সূত্র লিখি, নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, ওকে। তাহলে 1 নম্বর ফর্মুলা, নিরাপত্তা প্রান্ত। আচ্ছা আমরা কিসে নির্ণয় করতে চাচ্ছি? এককে। নিরাপত্তা প্রান্তটা এককে নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব বলো তো স্যার? নিরাপত্তা প্রান্ত কিভাবে পাই? মোট বিক্রয় থেকে বিইপি মাইনাস করব। তাহলে এখানে মোট বিক্রয়টা অবশ্যই কিসে হইতে হবে? এককে হইতে হবে। মাইনাস বিইপিটাও কিসে হতে হবে? এককে হতে হবে, রাইট? তাহলে আমরা মোট বিক্রয় থেকে বিইপি কে যদি মাইনাস করি কি পাবো? নিরাপত্তা প্রান্ত পাবো।
তাহলে নিরাপত্তা প্রান্তটা যদি তুমি এককে পেতে চাও, মোট বিক্রয় একক থেকে ব্রেক ইভেন পয়েন্ট একক মাইনাস করে দিবা। যেমন মোট বিক্রয় একক কত, 5,000 মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট একক কত, 3,000। তাহলে নিরাপত্তা প্রান্ত একক পেলাম কত, 2,000, রাইট? আচ্ছা, এবার 2, যদি তুমি নিরাপত্তা প্রান্ত টাকায় পেতে চাও, আচ্ছা নিরাপত্তা প্রান্ত টাকা যদি পেতে চাও, নিরাপত্তা প্রান্ত টাকা, তাহলে কি করবা বলো তো? সেম কাজই করবা, মোট বিক্রয় থেকে কাকে মাইনাস করবা, ব্রেক ইভেন পয়েন্টে। তবে এখানে কি একক না টাকা হবে? তাহলে মোট বিক্রয়টা কি হবে, টাকা। মোট বিক্রয় টাকা, এখান থেকে মাইনাস করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। বুঝতে পারলাম? ওকে। আচ্ছা স্যার, এবার আমি 3 নম্বর ফর্মুলাটা লিখি। হ্যাঁ, আমরা তো নিরাপত্তা প্রান্ত নির্ণয় করলাম। হ্যাঁ, এবার যদি আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে চাই, নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে চাই, স্যার যে কোনো কিছুর অনুপাত যদি নির্ণয় করতে চাও, ফর্মুলা একটাই, সেটা হলো নিচে কি হবে, মোট বিক্রয়, নিচে কি হবে, মোট বিক্রয়। এখন কার অনুপাত, তাহলে নিরাপত্তা প্রান্ত কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে নিরাপত্তা প্রান্তটা কোথায় বসবে, উপরে, আর নিচে কে বসবে, মোট বিক্রয়, গুণ হবে 100, হয়ে গেল। আচ্ছা, এখন তুমি যদি নিরাপত্তা প্রান্তটা এককে বসাও, মোট বিক্রয়টা কিভাবে বসাবা, এককে। নিরাপত্তা প্রান্ত যদি টাকায় বসাও, মোট বিক্রয়টা কিভাবে বসাবা, টাকায়। নিরাপত্তা প্রান্ত একক, মোট বিক্রয় টাকা, বসালে হবে, হবে না। 2 রকম হলে হবে না। ওকে স্যার, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে নিরাপত্তা প্রান্ত নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? নো। তাহলে আমরা বিক্রয়কে কয় ভাগ করতেছি, 2 ভাগ। একটা ভাগের নাম সমচ্ছেদ বিন্দু, আরেকটা ভাগের নাম কি, নিরাপত্তা প্রান্ত। আমরা যদি মোট বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বাদ দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, নিরাপত্তা প্রান্ত। আর নিরাপত্তা প্রান্তকে মোট বিক্রয় দিয়ে ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি, তাহলে কি পেয়ে যাবো বলো তো, নিরাপত্তা প্রান্ত অনুপাত। সো একটু সচেতন থাকবা যে তোমার কাছে নিরাপত্তা প্রান্ত চেয়েছে নাকি নিরাপত্তা প্রান্ত অনুপাত চেয়েছে। হ্যাঁ, নিরাপত্তা প্রান্ত, আরেকটা কি, নিরাপত্তা প্রান্ত অনুপাত। ওকে, একটু সচেতন থাকতে হবে। ওকে ফাইন, এবার আসো আমরা প্রয়োজনীয় বিক্রয়ের ফর্মুলাগুলো একটু দেখি। প্রয়োজনীয় বিক্রয়, স্যার আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লাভও হবে না ক্ষতি হবে না, এই পরিমাণ বিক্রয়কে কি বলা হয়, সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। কিন্তু আমরা ব্যবসা করতেছি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জনের জন্য, তখন কি আমরা সমচ্ছেদ বিক্রয় করব না। তাহলে যদি আমাদের একটা প্রত্যাশা থাকে, আমরা যদি, আর বলো না এদের কথা, এটা যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার করাচ্ছি, দেখ। আচ্ছা, প্রয়োজনীয় বিক্রয়, ওকে ফাইন। তাহলে দেখো যেটা বললাম যে আমরা যদি লাভও হবে না ক্ষতিও হবে না এই পরিমাণ বিক্রয় জানতে চাই, তাহলে আমরা সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করব বা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে একটা মুনাফা দেয়া আছে যে তুমি 50,000 টাকা মুনাফা অর্জন করতে চাও, কত বিক্রয় করতে হবে, অথবা তোমার 1 লাখ টাকা মুনাফা অর্জন করার প্রত্যাশা, সেক্ষেত্রে তোমাকে কত পিস পণ্য বিক্রি করতে হবে। তাহলে বলো তো, তুমি কি সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করবা? অবভিয়াসলি নট, কারণ মুনাফা, আমি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা পেতে চাই, ওই নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়ার জন্য আমি তো সমচ্ছেদ বিক্রয় করব না, সমচ্ছেদ বিন্দু করব না। সেই ক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বিক্রয়কে নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব, এই প্রয়োজনীয় বিক্রয়টাকে ইংলিশে টার্গেট সেল বলা হয়, টার্গেট সেলস। তো আমরা এখন যে ফর্মুলা লিখব, এই ফর্মুলা হচ্ছে প্রয়োজনীয় বিক্রয় বা টার্গেট সেলসের ফর্মুলা। ওকে স্যার, এখন একটা ম্যাজিক দেখবা, মানে জোস একটা ট্রিকটা হলো, যারা বিইপির ফর্মুলাগুলো শিখছো তাদের প্রয়োজনীয় বিক্রয়ের ফর্মুলা শেখা হয়ে গেছে। সমচ্ছেদ বিন্দু বা বিইপির ফর্মুলা যা, টার্গেট সেলসের বা প্রয়োজনীয় বিক্রয়ের ফর্মুলা 100% সেম, একদম সেম, হুবহু সেম। জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা কি জানো? সেটা হলো যে আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলায় কি লিখছি, উপরে স্থির ব্যয়, এখানে স্থির ব্যয়, এখানে স্থির ব্যয়, তাই না বলো?
আর টার্গেট সেলসের ক্ষেত্রে আমরা স্থির ব্যয়ের সাথে যোগ করে দিব কি প্রত্যাশিত মুনাফা। কি যোগ করে দিব? তার মানে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর ফর্মুলা যা, টার্গেট সেলসের ফর্মুলা কি তাই, জাস্ট পার্থক্য কয়টা? একটা। ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে আমরা ফর্মুলার মধ্যে জাস্ট কাকে ব্যবহার করব? স্থির ব্যয়কে। আর টার্গেট সেলসের ক্ষেত্রে স্থির ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফাকে। ওকে, যেমন দেখো এক, আমরা যদি প্রয়োজনীয় বিক্রয় এককে নির্ণয় করতে চাই, প্রয়োজনীয় বিক্রয় একক, প্রয়োজনীয় বিক্রয় একক ইকুয়াল, দেখো প্রয়োজনীয় বিক্রয় এককের ফর্মুলা কার মতো হবে বলো তো? বিইপি এককের মতো। তাহলে বিইপি এককের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম বলো? এফসি স্থির ব্যয়, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা লিখেছিলাম না? দেখো এখানে আমরা সেম লিখলাম, পরে উঠাও প্লিজ। দেখো তাহলে এই যে ফর্মুলাটুকু আমি লিখলাম, বলো তো এই ফর্মুলাটা কার মতো হয়ে গেল? বিইপি এককের মতো। তাহলে বিইপি এককের ফর্মুলা, প্রয়োজনীয় বিক্রয় এককের ফর্মুলা কি? সেম। জাস্ট ডিফারেন্স কি? আমি ফিক্সড কস্টের সাথে যোগ করে দিব, সেটা কি? প্রত্যাশিত মুনাফা। কাকে যোগ করব? প্রত্যাশিত মুনাফাকে যোগ করে দেব। বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে দেখো 2 নাম্বার ফর্মুলাটা কি ছিল? বিইপি টাকা নাকি? এখন আমরা কি নির্ণয় করব বলো তো স্যার? প্রয়োজনীয় বিক্রয় কিভাবে নির্ণয় করব? টাকা। তো ওই একই রকম, আমার যদি প্রয়োজনীয় বিক্রয় একক জানা থাকে, সেটাকে আমরা গুণ দিব কি দিয়ে? একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। তাহলে প্রয়োজনীয় বিক্রয় একক, এটাকে আমরা গুণ দিব কি দিয়ে? সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে, রাইট? তাহলে প্রয়োজনীয় বিক্রয় একক জানা থাকলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিব, তাহলে কি পেয়ে যাবো বলো? প্রয়োজনীয় বিক্রয় টাকা। আচ্ছা, অথবা ধরো আমার প্রয়োজনীয় বিক্রয় একক জানা নাই, সেক্ষেত্রে আমি প্রয়োজনীয় বিক্রয় এককের জায়গায় কি করব? এই ফর্মুলাটা বসিয়ে দিব। তাহলে এফসি প্লাস প্রত্যাশিত মুনাফা, রাইট, ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট। ঠিক আছে? এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কি ডিফারেন্ট না সেম? সেম। জাস্ট আমি ওই যে প্রয়োজনীয় বিক্রয় এককের জায়গায় ফর্মুলাটা বসিয়ে দিলাম, রাইট? আচ্ছা এখন বলো, এই যে এখানে আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা আছে না? আমি যদি এই ফর্মুলাগুলো ইউজ করতে চাই, আমার কাকে লাগবে? একক প্রতি বিক্রয় মূল্যকে লাগবে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে লাগবে। যদি এগুলা না থাকে কোয়েশ্চেনে, তখন আমরা বের করব। যদি বের করতেও না পারি, তাহলে কি আর এই ফর্মুলাগুলো ইউজ করা যাবে? নো। তখন আমরা অল্টারনেটিভ ফর্মুলা হিসেবে কাকে ব্যবহার করব বলো তো? এই যে, তাই না? তার মানে আমরা এখানে কি করব? ফিক্সড কস্ট এটার সাথে যোগ করব প্রত্যাশিত মুনাফাকে, রাইট? প্রত্যাশিত মুনাফা ভাগ দিব কি দিয়ে বলো তো স্যার? দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে দিব। ওকে, হয়ে গেল। আচ্ছা তাহলে এখন একটা বিষয় খেয়াল করো স্যার, এই যে সমচ্ছেদ বিন্দুর ফর্মুলা যদি তুমি শিখো, তাহলে প্রত্যাশিত বা প্রয়োজনীয় বিক্রয় বা টার্গেট সেল, এই ফর্মুলাগুলো কি হয়ে যাচ্ছে না? জাস্ট আমরা বিইপির ফর্মুলায় এফসি ইউজ করব, আর টার্গেট সেলের ফর্মুলায় কি করব? এফসি প্লাস প্রত্যাশিত মুনাফা। এতটুকুই পার্থক্য, এছাড়া কি কোনো পার্থক্য আছে বলো? না। আর যদি তোমার বিইপি জানা থাকে, তাহলে বলো নিরাপত্তা প্রান্ত বের করা কি? খুবই সহজ। আমরা জানি মোট বিক্রয়ের কয়টা ভাগ? 2টা। একটা অংশ কি? বিইপি, আর বাকি অংশটা কি? নিরাপত্তা প্রান্ত। তাহলে মোট বিক্রয় থেকে বিইপি বাদ দিলেই কি পেয়ে যাব? নিরাপত্তা প্রান্ত পেয়ে যাব। ওকে স্যার, আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা যেটা করতে চাই, সবাইকে এটা তুলেছো? দেখো কিছু কিছু কনসেপ্ট এগুলো যদি তোমরা এখন ক্লিয়ার করে ফেলো, এই যে অধ্যায়টা আমি আমরা ডিসকাস করতেছি, এটার নাম হচ্ছে কি? সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। এটা ফাইন্যান্সের 4 নম্বর অধ্যায়কে কভার করে। এটা কিন্তু আবার তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের কয় নাম্বার? হয়তো 10 নম্বর অধ্যায়টাকেও কভার করবে। হ্যাঁ, ব্যয় সমূহ নামের মনে হয় একটা চ্যাপ্টার আছে তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের, ওই চ্যাপ্টারটাকেও কভার করবে। সবচেয়ে বড় কথা কি জানো? তুমি যখন বিবিএতে যাবা,
তখন এই অধ্যায়টার উপরে মানে এই কনসেপ্টটাকে নিয়ে কয়েকটা অধ্যায় তোমার ওইখানে সাজানো হবে। যেমন ধরো সিভিপি অ্যানালাইসিস বলে, সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই সিভিপি অ্যানালাইসিসে পুরো চ্যাপ্টারটাই হলো এই কনসেপ্টটাকে নিয়ে। ওকে, সো তুমি এখন যদি তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করো তখন জাস্ট চিল করবা। এই অধ্যায়টাকে অনেকেই ভয় পায়, কারণ কি জানো, সব মানে কনফিউজড হয়ে যায়, কোত্থেকে আসে কোত্থেকে আসে কোত্থেকে আসে, এত সূত্র কেন। বাট এই যে সূত্রগুলা দেখো, তুমি বিইপি যদি মানে মুখস্থ করে ফেলো তাহলে তোমার কিন্তু প্রয়োজনীয় বিক্রয়টা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। আবার বিইপির কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে নিরাপত্তা প্রান্তের কনসেপ্টটাও কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার মোট বিক্রয়টাকে নিয়ে যদি তুমি বুঝো তাহলে দেখো তুমি আদার্স আরও অনেক কিছুকে এখানে রিলেট করতে পারবা। হ্যাঁ, তো এই কারণে আমি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি যাতে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারি, যাতে আমাদের ফাইন্যান্সটাও কাভার করে, যাতে আমাদের অ্যাকাউন্টিংটাও কি করে, কাভার করে, এবং আমরা যখন বিবিএতে যাব তখনও যেন আমাদের নতুন করে আর কিছু শিখতে না হয়। ওকে স্যার, তো একটা বিষয় দেখো, বিক্রয় এই অধ্যায়ে আসলে যা কিছুই আমি বলি সব কিছু এই যে বিক্রয়কে কেন্দ্র করে। হ্যাঁ, যেমন বিক্রয়কে আমরা দুই ভাগ করতে পারি, একটা হলো কি বলতো বিইপি, আরেকটা কি নিরাপত্তা প্রান্ত, তাই না বলো? এইভাবে আমরা দুই ভাগ করতে পারি না? দেখো বিক্রয়কে আমরা আরেকটা সেন্সে দুই ভাগ করতে পারি, সেটা কি জানো? পরিবর্তনশীল ব্যয়। কি স্যার? পরিবর্তনশীল ব্যয়। আরেকটা কি? দত্তাংশ। আরেকটা কি? দত্তাংশ। দেখো বিক্রয়কে এভাবেও দুই ভাগ করা যায়। তাহলে এখানে আমি বিক্রয়কে দুই ভাগ করতেছি, একটা কি সমচ্ছেদ বিন্দু, আরেকটা কি নিরাপত্তা প্রান্ত। এই সেন্স যে বিক্রয়ের কয়টা অংশ? দুইটা অংশ। বিক্রয়ের একটা অংশ সমচ্ছেদ বিন্দু হিসেবে কাজ করে, আরেকটা অংশ নিরাপত্তা প্রান্ত হিসেবে কাজ করে, তাই না? বিক্রয়ের যেই অংশটুকুর আয় স্থির ব্যয়কে বহন করার জন্য খরচ হয় ওই অংশটাকে আমরা কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়। আর বিক্রয়ের যেই অংশের আয়টা মুনাফা হিসেবে কাজ করে বা মুনাফা হিসেবে বিবেচিত হয় ওই অংশটাকে আমরা কি বলি? নিরাপত্তা প্রান্ত, রাইট? আর এইখানে আমরা বিক্রয়টাকে কয় ভাগ করলাম বলো তো? দুই ভাগ। এখানে আমরা বিক্রয়ের একটা অংশকে কি বলতেছি? পরিবর্তনশীল ব্যয়, আরেকটা অংশকে কি বলতেছি? দত্তাংশ। ধরো তুমি একটা কলম বিক্রি করেছো, একটা কলম, ধরো এই মার্কারটা তুমি বিক্রি করেছো 100 টাকায়। কয় টাকায়? 100 টাকা। তাহলে এটাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য, রাইট? এখন এই মার্কারটা তুমি কি চুরি করে এনে বিক্রি করেছো? না, কিনে এনে বা তৈরি করে বিক্রি করেছো। এই যে তৈরি করার জন্য বা কিনে আনার জন্য যে খরচ, এটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। কি বলবো? ধরো 60 টাকা। এই মার্কারটা বিক্রি করে তোমার লাভ হইলো কয় টাকা বলো তো? 40 টাকা। এই 40 টাকাকে আমরা কি বলবো বলো তো? দত্তাংশ। কি বলবো? দত্তাংশ মানে লাভ। হ্যাঁ, ওই কাইন্ড অফ মোট লাভ আর কি। হ্যাঁ, তাহলে দেখো স্যার, আমরা যদি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে কি পাবো? দত্তাংশ। 100 থেকে 60 বাদ দিলে কত পাচ্ছি? 40 পাচ্ছি। তার মানে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ। আবার আমরা যদি বিক্রয় মূল্য থেকে দত্তাংশ বাদ দিই, যে আমরা 100 থেকে 40 মাইনাস করলাম, তাহলে কত পাবো? 60। কি পাবো? পরিবর্তনশীল ব্যয়। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমরা যদি পরিবর্তনশীল ব্যয় পেতে চাই তাহলে আমরা কি করতে পারি বলো? বিক্রয় থেকে মাইনাস করব কাকে? দত্তাংশ। আবার আমরা যদি দত্তাংশ পেতে চাই কি করব বলো তো স্যার? আমরা গুড, আমরা বিক্রয় থেকে মাইনাস করব কাকে? পরিবর্তনশীল ব্যয়কে। তাহলে বলো ফর্মুলাগুলো কি কঠিন? এই খুবই সহজ, খুবই সহজ। তাহলে বলো, বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট মাইনাস করলে কি পাওয়া যায়? নিরাপত্তা প্রান্ত। বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত মাইনাস করলে কি পাওয়া যায়? ব্রেক ইভেন পয়েন্ট। আবার বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ। বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিলে কি পাওয়া যায়? পরিবর্তনশীল ব্যয়, তাই না বলো? তার মানে এরা সবাই হচ্ছে কি বিক্রয়ের চালাবেলা আর কি। আচ্ছা, ওকে, তো চলো এখন আমরা ফর্মুলাগুলো সাজাই। ওকে ফাইন। তো এখন আমরা কি নির্ণয় করতে চাচ্ছি? দত্তাংশ। এই দত্তাংশের আরেকটা নাম আছে, সেটা কি স্যার? অনুদান।
এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা কি বলতে পারি? কন্ট্রিবিউশন। কি বলতে পারি? কন্ট্রিবিউশন। তার মানে দত্তাংশ, অনুদান, কন্ট্রিবিউশন সবকিছু কি সেম। তাহলে 1 নম্বর ফর্মুলা, আমরা যদি দত্তাংশ পেতে চাই, দত্তাংশ ফর্মুলাটা কি হবে? দত্তাংশের ফর্মুলা হলো মোট বিক্রয়। অবভিয়াসলি এটা কি হবে? টাকায় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বা এটাকে আমরা বলতে পারি মোট পরিবর্তনশীল ব্যয়, এবং এটাও কি হইতে হবে? টাকায় হইতে হবে। তাহলে আমরা দত্তাংশটা কিন্তু টাকাতে পাবো। হ্যাঁ, তাহলে মোট বিক্রয় টাকা থেকে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় টাকাটাকে বাদ দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? মোট দত্তাংশ। কি পেয়ে যাব স্যার? মোট দত্তাংশ। এবার আসো 2, যদি আমরা একক প্রতি দত্তাংশ পেতে চাই, একক প্রতি দত্তাংশ অর্থাৎ প্রতি পিস পণ্যের দত্তাংশ পেতে চাই, তাহলে আমরা এখানে কি লিখব? সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি পিস পণ্যের পরিবর্তনশীল ব্যয়। তাহলে প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য থেকে প্রতি পিস পণ্যের পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমি কি পাবো? একক প্রতি দত্তাংশ। আর যদি আমরা মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা কি পাবো? মোট দত্তাংশ। আচ্ছা স্যার, তুমি যদি দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ দাও তাহলে কি পাবা বলো তো? নো, আমরা জানি যে কোনো কিছুকে বিক্রয় দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? তার অনুপাত। কি পাওয়া যায়? ওই যে অনুপাতের ফর্মুলা কি? যে কোনো অনুপাত পেতে চাইলে আমরা কি করব? বিক্রয় দিয়ে ভাগ দিব। যার অনুপাত তাকে কি করব? বিক্রয় দিয়ে ভাগ দিব। তাহলে চলো 3, যদি আমরা দত্তাংশ অনুপাত পেতে চাই, দত্তাংশ অনুপাত, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? আমরা দত্তাংশকে ভাগ দিব কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে। দত্তাংশকে ভাগ দিব কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে, গুণ দিব 100 দিয়ে। এখন এই দত্তাংশটা যদি হয় একক প্রতি দত্তাংশ, তাহলে বিক্রয় মূল্যটাও কি হবে? একক প্রতি বিক্রয় মূল্য। যদি এটা হয় মোট দত্তাংশ, তাহলে এই বিক্রয় মূল্যটাও কি হবে? মোট বিক্রয় মূল্য। তো এটা একক প্রতি হলে এটাও একক প্রতি, এটা মোট হলে এটাও কি হবে? মোট। আমি কি বুঝাতে পারতেছি স্যার? বুঝতেছ? গুড। আচ্ছা স্যার, 4 নাম্বার ফর্মুলা, এটাও দত্তাংশ অনুপাতেরই ফর্মুলা। ওকে, দত্তাংশ অনুপাত ইকুয়াল, আচ্ছা স্যার, এই যে মোট বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ না? এখন জানো আমরা মোট বিক্রয়কে যদি পার্সেন্টে চিন্তা করি তাহলে আমরা কত পার্সেন্ট বলবো? 100%। মোট বিক্রয়টাকে তুমি যদি পার্সেন্টে কাউন্ট করো বা পার্সেন্টে কনসিডার করো তাহলে কত পার্সেন্ট চিন্তা করবা? 100%। তাহলে আমরা যদি মোট বিক্রয়কে 100% ধরি, এখান থেকে মাইনাস করব পরিবর্তনশীল ব্যয় অনুপাত। পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? দত্তাংশ অনুপাত। ধরো আমাদের মোট বিক্রয় কত? 100%। পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত? 60%। আমরা জানি বিক্রয়ের থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ। তার মানে দত্তাংশ অনুপাত কত? 40%। বুঝছো? যে মোট বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ। তো এখানে আমি মোট বিক্রয়কে কত পার্সেন্ট ধরতেছি? 100%। আর পরিবর্তনশীল ব্যয় অনুপাত যদি হয় 60%, তাহলে দত্তাংশ অনুপাত কত? তাহলে 100% থেকে পরিবর্তনশীল ব্যয় অনুপাতকে বাদ দিলে কি পাওয়া যাবে? দত্তাংশ অনুপাত। ঠিক তেমনি 100% থেকে দত্তাংশ অনুপাতকে বাদ দিলে কি পাওয়া যাবে? পরিবর্তনশীল ব্যয় অনুপাত পাওয়া যাবে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা দত্তাংশের বিষয়গুলোকে কভার করলাম। এখন আমরা কভার করব পরিবর্তনশীল ব্যয়কে। পরিবর্তনশীল ব্যয়, বা এটাকে আমরা কি বলতে পারি? ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, একটু দেখো তো এটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। গুড। আচ্ছা, তাহলে আমরা যদি বলি মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় সমান সমান, এটার ফর্মুলা কি হবে?
দেখো বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ। আর বিক্রয় মূল্য থেকে দত্তাংশ বাদ দিলে কি পাওয়া যাবে? পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা এখানে বলতে পারি মোট বিক্রয় মূল্য মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় মোট দত্তাংশ, দুঃখিত, মোট দত্তাংশ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা 2, যদি আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেতে চাই, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি পেতে চাই, তাহলে আমরা কি করব জানো? উপরে কাকে বসাবো? মোট পরিবর্তনশীল ব্যয়কে। উপরে মোট পরিবর্তনশীল ব্যয় আর নিচে বসাবো বিক্রয় একক। তাহলে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় যা, তাকে আমরা ভাগ দিব কি দিয়ে? মোট বিক্রয় একক দিয়ে। ধরো আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় কত? 500 টাকা, বসালাম উপরে 500। বিক্রয় কত? ধরো বিক্রয় হলো 100 একক, তাহলে ভাগ দিলাম কত দিয়ে? 100 দিয়ে। 500 ভাগ 100 সমান সমান কত? 5। তার মানে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? 5 টাকা। বুঝতে পেরেছো? এবার 3, আমরা যদি পরিবর্তনশীল ব্যয় অনুপাত পেতে চাই, পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আমরা কার অনুপাত পেতে চাই? পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তাহলে পরিবর্তনশীল ব্যয়কে আমরা কোথায় বসাবো? উপরে। আর নিচে কাকে বসাবো? মোট বিক্রয়। তাহলে নিচে বসতেছে মোট বিক্রয়, আর উপরে বসতেছে কে? মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় উপরে বসতেছে, আর নিচে বসতেছে মোট বিক্রয় ইন্টু 100। ওকে স্যার? আচ্ছা দেখো, পরিবর্তনশীল ব্যয়কে মোট বিক্রয় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? পরিবর্তনশীল ব্যয় অনুপাত পাওয়া যায়। আচ্ছা আমরা তো জানি যে মোট বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিলেও কি পাওয়া যায়? পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। এখন আমি যদি মোট বিক্রয়কে 100% ধরি, সেখান থেকে আমি দত্তাংশ অনুপাতকে বাদ দিলে কি পেয়ে যাব? পরিবর্তনশীল ব্যয় অনুপাত পেয়ে যাব। তাহলে পরিবর্তনশীল ব্যয় অনুপাত কয়ভাবে পাওয়া যাচ্ছে? 2 ভাবে। পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়, এটা একটা। আরেকটা কি? 100% মাইনাস দত্তাংশ অনুপাত, তাই না? যেমন দত্তাংশ অনুপাত আমরা কয়ভাবে পেয়েছিলাম? 2 ভাবে। দত্তাংশ বাই বিক্রয় গুণ 100, অথবা 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তাহলে 100% থেকে পরিবর্তনশীল ব্যয় অনুপাত মাইনাস করলে কি পাবা? আর যদি 100% থেকে দত্তাংশ অনুপাত মাইনাস করো তাহলে কি পাবা? আচ্ছা, এটা হলো লাস্ট ফর্মুলা, পরিবর্তনশীল ব্যয় অনুপাত। পরিবর্তনশীল ব্যয় অনুপাত, ওকে, ইকুয়াল 100%। এখান থেকে আমরা মাইনাস করব কাকে বলো তো স্যার? দত্তাংশ অনুপাতকে। ওকে, তাই পরিবর্তনশীল ব্যয় অনুপাতের ফর্মুলা হলো 100% মাইনাস দত্তাংশ অনুপাত। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছো? গুড। তাহলে বলো তো এখন দত্তাংশ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো। পরিবর্তনশীল ব্যয় নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো। ওকে, তো এই ফর্মুলাগুলো যদি তোমার মাথায় থাকে, ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব সহজেই বের করতে পারবা। ওকে, আচ্ছা এগুলো তুলে ফেলো। এটা ভ্যারি করবে। যদি ধরো তোমার দত্তাংশ অনুপাত জানা থাকে, তাহলে পরিবর্তনশীল ব্যয় অনুপাতের জন্য তুমি এই ফর্মুলা ইউজ করবা। আর যদি দত্তাংশ অনুপাত জানা না থাকে, তখন পরিবর্তনশীল ব্যয় অনুপাতের এই ফর্মুলা ইউজ করবা। একটা অনুপাত যদি তোমার জানা থাকে, আরেকটা অনুপাতের জন্য তোমার কষ্ট করার দরকার কি? সহজেই তো পেয়ে যাবা, তাই না? এটা ম্যাথের ধরন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা, কখন কোন ফর্মুলাটা ইউজ হবে। ওকে, সবাই লিখেছো? কয় মিনিট বাকি আছে দেখি। আর 11 মিনিট বাকি আছে। এই তুলা শেষ? সবাই তুলে ফেলছো?
এই ছবি তুলো, টাইম দেওয়া যাবে না। আর একটা বাকি। মুছে দেই। স্যার ওই পাশেরটা মুছেন। ওই দুইটা আপনি আরেকটু ঘুমান তাহলে। আপনি তো ক্লাসের সময় ঘুম আসে আপনার। আমার কণ্ঠ হলো কোকিলের কণ্ঠ, তাই না? কুহু কুহু ডাক আসে। কুহু ডাক আসলে আর ঘুমিয়ে আসতো। রিল্যাক্স পুরো। কি যে অবস্থা, এই বেডি প্রতিদিন আইসা একটা ঘুম দেয় 1 ঘন্টার। আল্লাহ কই ঠিক আছে, ঘুমায়। দেখো ওর চেহারা, দেখো ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে যে ও পুরো চিল। পুরো ঠিক, জীবন অনেক ছিল। জীবন অনেক চিল। এই আমি এটা মুছে দিই। দেন মুছে দেন। ওই সাইডটুকু মুছে না ওটা মুছবো না, কারণ আছে রে বাপ। প্রয়োজন তো বাপলা স্যার আমরা মা। মা বলে ডাকবেন। খালা আম্মা ডাকবো। ও যে কাজের বুয়া আছে না আমাদের বাসায়, তো ওরা কি কি ওরা কি খারাপ না? ওরা তো ওরা কাজ না করলে আমাদের অসুবিধা হইতো। এখন কিছু বলবে তোমাদের খালাম্মা হইতে এত শখ। সব না স্যার, আমরা ওদের ভ্যালু দিছি, আপনি দেখছেন। আচ্ছা ওকে, তো কি যেন বলতেছিলাম, ও আচ্ছা ওকে ফাইন। এখন আসো আমরা একটা ছক শিখবো। হ্যাঁ, তো এই যে ফর্মুলাগুলো শিখলাম, এখন আমরা একটা ছক শিখবো। এই ছকটা হলো মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের ছক। ওকে, এই অধ্যায়ে যদি ভাই একটু এটা খেয়াল রাখিস তো। আর কতক্ষণ আছে, একটু তুই এই বেঞ্চে আস। ওখানে 11 মিনিট আমি দেখছিলাম, এখন কয় মিনিট আছে আল্লাহ জানে। একটু বস, ঠিক আছে? হ্যাঁ এখানেই বস। আচ্ছা স্যার, ওকে ফাইন, প্লিজ স্টার্ট করি। আচ্ছা, তো এই অধ্যায়ে আমাদের অনেক সময় বলতে পারে যে নেট মুনাফার পরিমাণ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। নেট মুনাফার পরিমাণ অথবা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো যদি আমাদেরকে নেট মুনাফার পরিমাণ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলে, আমরা সিম্পলি একটা ছক বা একটা ফরম্যাট ইউজ করব। ওকে, মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য। তো সেটা কেমন হবে দেখো, মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের গণনা টেবিল। ওকে, এটা একটা টেবিল ইউজ করব আমরা, গণনা টেবিল। তো টেবিলটা কেমন হবে দেখো, বিবরণ, আর এখানে কি হবে, টাকা হবে, বিবরণ টাকা। ওকে, আচ্ছা, তো এই ছকটা আমরা স্টার্ট করব কি দিয়ে, মোট বিক্রয় দিয়ে। মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য। তো এই মোট বিক্রয় মূল্য আমরা এখানে লিখলাম। এই মোট বিক্রয় মূল্য আমরা কিভাবে পাবো জানো, বিক্রয় একক, এটাকে আমরা গুণ দিব সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। এখান থেকে আমরা বাদ দিব মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়টা আমরা কিভাবে পাবো জানো, মোট পরিবর্তনশীল ব্যয়টা আমরা বিক্রয় একক, এটাকে গুণ দিব ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দ্বারা। কি দ্বারা, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দ্বারা গুণ দিব। তাহলেই আমরা পেয়ে যাব মোট পরিবর্তনশীল ব্যয়। মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটার নাম হবে দত্তাংশ। কি স্যার? অথবা অনুদান, অথবা তুমি এটাকে কন্ট্রিবিউশনও বলতে পারো। ওকে, বিভিন্ন নামে ডাকে, দত্তাংশ নামেও ডাকা যায়, অনুদান নামেও ডাকা যায়, কন্ট্রিবিউশন নামেও ডাকা যায়। এই রেজাল্টটা থেকে আমরা বাদ দিব স্থির ব্যয়। কাকে বাদ দিব বলো, স্থির ব্যয়কে বাদ দিব।
তো আমরা যদি স্থির ব্যয়কে বাদ দেই, দত্তাংশ থেকে স্থির ব্যয় বাদ, যে রেজাল্ট আমরা পাবো এই রেজাল্টটার নাম হবে মুনাফা। কি নাম হবে স্যার? মুনাফা, অথবা অনেকে এটাকে পরিচালন মুনাফাও বলে থাকে। মুনাফা বা পরিচালন মুনাফা, এখানেই ক্লোজ। এখন এই রেজাল্টটা যদি হয় পজিটিভ, তার মানে মুনাফা। অনেক সময় এই রেজাল্টটা নেগেটিভও হইতে পারে, তখন কি হয়ে যাবে? ক্ষতি। তাহলে এই রেজাল্টটা নেগেটিভ হলে ক্ষতি, এই রেজাল্টটা পজিটিভ হলে মুনাফা। ওকে স্যার, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এখানে দুইটা নোট লিখে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, এই বেসিক ক্লাসটা। আচ্ছা, নোট 1, বিপি এর যে দত্তাংশ, বিপির যে দত্তাংশ তা হলো ফিক্সড কস্টের সমান। এই কথাটা তোমরা অলওয়েজ মাথায় রাখবা। এটা হলো 1 নাম্বার নোট। ব্রেক ইভেন পয়েন্টের বা ব্রেক ইভেন বা সমুচ্ছেদ বিক্রয়ের যে দত্তাংশটা আমরা পাই, ওই দত্তাংশটা কার সমান? ফিক্সড কস্টের সমান। এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নোট 2 হলো নিরাপত্তা প্রান্তের যে দত্তাংশ, নিরাপত্তা প্রান্তের যে দত্তাংশ তা হলো ফার্মের মুনাফার সমান। ওকে, বিপি এর যে দত্তাংশ তা হলো ফার্মের ফিক্সড কস্টের সমান। আর নিরাপত্তা প্রান্তের যে দত্তাংশ তা হলো ফার্মের মুনাফার সমান। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই দুইটা নোট সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণে আমাদের প্রশ্নের মধ্যে ফিক্সড কস্ট দেয়া না থাকে, তাহলে এই কথাটা ব্যবহার করে আমরা ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করতে পারবো। আর কোনো কারণে যদি এই ছকটা ব্যবহার করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা নোট 2 এর মাধ্যমে ব্যবসায়ের মুনাফার পরিমাণটা নির্ণয় করতে পারবো। ধরো আমাদের নিরাপত্তা প্রান্ত দেওয়া আছে, নিরাপত্তা প্রান্ত 2000 একক, দত্তাংশ অনুপাত কত? দত্তাংশ অনুপাত মনে করো কত, ধরো 30%। জাস্ট এতটুকু বলো যে নিরাপত্তা প্রান্ত 2 লাখ টাকা, দত্তাংশ অনুপাত 30%, আর কিছুই বলে নাই, বললো মুনাফা নির্ণয় করো। এখন বলো এই ছকটা কি তুমি করতে পারবা? এই ছকের মাধ্যমে কি মুনাফা নির্ণয় করতে পারবা? তখন তুমি মুনাফা নির্ণয় করবে এই নোট 2-র মাধ্যমে। অর্থাৎ নিরাপত্তা প্রান্ত 2 লাখ, এটাকে গুণ দিবা কি দিয়ে? দত্তাংশ অনুপাত 30% দিয়ে। তাহলে কত হচ্ছে? 60,000 টাকা। তারপর মুনাফা কত? 60,000। ধরো ব্যবসায় স্থির ব্যয় দেয়া নাই, বললো সমুচ্ছেদ বিক্রয়ের পরিমাণ 5 লাখ টাকা, দত্তাংশ অনুপাত 20%, স্থির ব্যয় কত? এখন স্থির ব্যয় নাই, স্থির ব্যয় কীভাবে পাবা? তাহলে আমরা জানি সমুচ্ছেদ বিক্রয় যেটা 5 লাখ, এই 5 লাখের যে দত্তাংশ অর্থাৎ গুণ দিব 20% দিয়ে, তাহলে কত পেয়ে যাচ্ছে? 1 লাখ। তার মানে স্থির ব্যয়ের পরিমাণ কত? 1 লাখ। অর্থাৎ সমুচ্ছেদ বিক্রয়ের যে দত্তাংশটা আমরা পাচ্ছি, ওই দত্তাংশটাই হচ্ছে কি? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। তো আমি যা কিছু বললাম, এই সবগুলো বিষয় যদি তুমি তোমার মাথায় রাখো, আত্মস্থ করো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে, যত কঠিন ম্যাথ হোক, তুমি খুব সহজে সলভ করতে পারবে। ওকে, তাহলে আমরা যদি একটু রিভিউ করি, এই অধ্যায়ে আমরা স্যার কি কি করব? এই অধ্যায়ে আমাদের করণীয় হলো সমুচ্ছেদ বিক্রয় বা সমুচ্ছেদ বিন্দু এককে এবং টাকায় নির্ণয় করা, নিরাপত্তা প্রান্ত এককে এবং টাকায় নির্ণয় করা। ওকে, দেন প্রয়োজনীয় বিক্রয় বা টার্গেট সেল এককে এবং টাকায় নির্ণয় করা, দেন দত্তাংশ নির্ণয় করা, দেন পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা, দেন ব্যবসায়ের মুনাফা বা পরিচালনা মুনাফার পরিমাণ নির্ণয় করা। এর পাশাপাশি আমরা কি করব? কিছু অনুপাত করব। কি কি অনুপাত করব? দত্তাংশ অনুপাত, পরিবর্তনশীল ব্যয় অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত, আমরা এই অনুপাতগুলো নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, আর আমরা এই অধ্যায়ে যদি মুনাফার পরিমাণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে একটা ছক ব্যবহার করব এবং ছকটা খুবই সহজ।
আমরা মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, পেয়ে যাব কি বলতো দত্তাংশ। সেখান থেকে বাদ দিব কাকে? স্থির ব্যয়কে। তাহলে কি পেয়ে যাব? মুনাফা বা পরিচালন মুনাফা। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো। ওকে।